সবাই এটা চলো। আচ্ছা, আগের দিন আর সবার যে কনসেপ্ট গুলো বুঝিয়েছিলাম সেগুলো কি মনে আছে? প্রত্যেকের মনে আছে? কিছু কিন্তু বোঝানো হয়নি, খালি নিউটনের সেকেন্ড লটা কিন্তু বোঝানো হয়েছে, আর কিন্তু কিছু বোঝানো হয়নি। অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্সের জন্য নিউটনের সেকেন্ড ল, বা যেটাকে আমরা ইকুয়েশন অফ মোশন বলে দাবি করছি, সেটা কিভাবে চেঞ্জ হয়েছিল সেটা কিন্তু আলটিমেটলি বোঝানো হয়েছিল। একটু প্রত্যেকে রেসপন্স করবো, যারা যারা ক্লাসে ছিলি। ব্যাপারটা প্রত্যেকের মনে আছে কিনা? যারা যারা ক্লাসে ছিলি প্রত্যেকে বলবি ব্যাপারটা মনে আছে কিনা। সবার কাছে পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? আই থিঙ্ক প্রত্যেকের মনে থাকার কথা, স্পেশালি যারা নিউ স্টুডেন্ট তারা বলো যে প্রত্যেকে ব্যাপারটা মনে আছে কিনা। সবার কাছে ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আগের দিন কিন্তু নিউটনের সেকেন্ড ল নিয়ে একটু কাটাছেড়া করেছিলাম, আর কিন্তু কিছু করিনি এক্সট্রা, ঠিক আছে? অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য নিউটনের সেকেন্ড ল, বা যেটাকে আমরা ইকুয়েশন অফ মোশন বলছি। আচ্ছা বলতে বাবা, নিউটনের সেকেন্ড লকে আমরা কেন ইকুয়েশন অফ মোশন বলছি, কে বলতে পারবে? নিউটনের সেকেন্ড লকে আমরা কেন ইকুয়েশন অফ মোশন বলছি, জলদি বলো। ইকুয়েশন অফ মোশন কেন বলছি, কে বলতে পারবে এটা? এটা কে বলতে পারবে যে আমাদের নিউটনের সেকেন্ড লকে কেন আমরা ইকুয়েশন অফ মোশন বলছি? এটা কে বলতে পারবে? আমি কি বলেছিলাম নিউটন সেকেন্ড ল সম্বন্ধে? আচ্ছা, আমরা কি সাবজেক্ট পড়ছি? আচ্ছা, ডিরেকশন অফ, না। আচ্ছা, আমরা কি সাবজেক্ট পড়ছি সেটা বল। আমরা কোন পার্টিকুলার টপিকটা দিয়ে শুরু করেছি? স্ট্যাটিক্স নাকি ডিনামিক্স? জলদি বলার চেষ্টা করো। স্ট্যাটিক্স নাকি ডিনামিক্স? ডিনামিক্স। আমরা কোন ধরনের ডিনামিক্স পড়ছি? আমরা কি রিজিড ডায়নামিক্স পড়ছি নাকি পার্টিকেল ডায়নামিক্স পড়ছি? জলদি বলার চেষ্টা করো। পার্টিকেল ডিনামিক্স। পার্টিকেল ডিনামিক্স মানে কি? যে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেলের আমরা মোশন নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করছি। পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল কোন ল মেনে চলে? পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল, সাপোজ একটা পার্টিকেল মুভ করছে, তাহলে সে পার্টিকুলারলি কোন লটাকে বা কোন কন্ডিশনটাকে ফলো করছে? জলদি বলার চেষ্টা করো। কোন কন্ডিশনটা ফলো করে পৃথিবীর প্রত্যেকটা পার্টিকেল মুভ করা শুরু করে? কে বলতে পারবে? নিউটনের সেকেন্ড ল, এক্স্যাক্ট। পৃথিবীর যে কোনো পার্টিকেল আমাদের নিউটনের সেকেন্ড ল মেনে চলে, যে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি? ফোর্স। কেন এই ল মেনে চলে? বিকজ এই ইকুয়েশনটা ভালো করে দেখে আমি আগের দিনটা বুঝিয়েছিলাম কি, যে আমি যদি একে একবার ইন্টিগ্রেশন করি, এটা অ্যাক্সিলারেশন পাচ্ছি আমি এখান থেকে, আমি যদি একে একবার ইন্টিগ্রেশন করি আমি কি পাবো? ভেলোসিটি পেয়ে যাবো। বিকজ ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার কে একবার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? জলদি বলো। ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার কে একবার ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? অ্যাক্সেলারেশন পাওয়া যাবে। অ্যাক্সিলারেশন। ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার ও মানে সরি সরি, একে ফোর্স। ইন্টিগ্রেশন করলে কি পাবো? ভেলোসিটি পাওয়া যাবে, ভেলোসিটি। মানে ডিএক্স ডিডি পাবো। হ্যাঁ, ভেলোসিটি। ডিডি কে ইন্টিগ্রেশন করি কি পাবো? ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেখান থেকে তুই পার্টিকেলের প্রত্যেকটা প্রপার্টি বা প্রত্যেকটা অবস্থার সম্বন্ধে জানতে পারিস। পার্টিকেল যেটা মুভ করে তার মধ্যে কি কি জিনিস থাকে? তার উপরে ফোর্স থাকে, তার উপরে ভেলোসিটি থাকে, তার উপরে অ্যাক্সিলারেশন থাকে, তার একটা ডিসপ্লেসমেন্ট থাকে। পার্টিকেলটা এতটা মুভ করেছে, পার্টিকেলের মধ্যে ভেলোসিটি এত আছে, পার্টিকেলের অ্যাক্সিলারেশনটা এত। তাহলে এইসব জিনিসই তো আমাদের পার্টিকেলের মোশনটা বুঝতে সাহায্য করে না? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, তারপরে ফোর্স। এই প্রত্যেকটা জিনিস আমাদের এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। তাই জন্য এই নিউটনের সেকেন্ড লটাকে পার্টিকেলের ইকুয়েশন অফ মোশন বলা হয়। বিকজ মোশনের জন্য যেই সব জিনিসগুলো ম্যান্ডেটরি, প্রত্যেকটা জিনিস আমি এই ইকুয়েশনটা থেকে পেয়ে যাচ্ছি। তাহলে নিউটনের সেকেন্ড ল আজকে থেকে আমি কি বলবো? নিউটনের সেকেন্ড ল এর নামটা আজকে থেকে আমি কি বলবো? জলদি বলার চেষ্টা করো। ইকুয়েশন অফ মোশন। সবাই এটা রেসপন্স করো। নিউটনের সেকেন্ড লটাকে আজকে থেকে আমরা কি বলবো বলো? ইকুয়েশন অফ, কি বললাম? মোশন। ইকুয়েশন অফ মোশন। সবাই চ্যাটে রেসপন্স করো ফার্স্ট। দাদা অনেকেই আছে যারা জয়েন করতে পারছে না। কেন পাচ্ছে না জয়েন হতে? এক মিনিট দাঁড়া বাবা। কোথায় রে বাবা? আচ্ছা,
আচ্ছা, অ্যাপ ডাউনলোড করা নেই, এরকম শো করছে মানে? জুমের অ্যাপটা ইনস্টল করতে হবে, তো বলেছিলাম তো বাবা। এ বাবা, তাহলে কি হবে? জুমটা ইনস্টল করে নিতে বলো, কতক্ষণ না সময় লাগে। ওয়েট, এক মিনিট দাঁড়া। সবাই যারা টেকনিক্যালি খুব মারাত্মক লেভেলের অ্যাডভান্স, তারা একটু নিজের বন্ধু বান্ধবদের সাহায্য করে। অ্যাপ ডাউনলোড করতে লাগবে না, লঞ্চ মিটিং করলেও তো চলে আসবে, Launch ক্রোম meeting থেকে করলে চলে আসবে। খুলবে। আচ্ছা, এই সবাইকে না এই সেমফোর বকবকে নিয়ে আসতে হবে, বুঝলি তো? ওই গ্রুপটাকে ইয়ে করে না, সেমফোর বকবকে নিয়ে আসতে হবে। সবাই ঢুকতে পেরেছিস? হ্যাঁ, সবাই মোটামুটি ঢুকতে পেরেছে, বোধহয় 3-4 জন ঢুকেছে। যাদের যাদের প্রবলেম হচ্ছিল তারা ঢুকতে পেরেছিস নাকি? যাদের যাদের প্রবলেম হচ্ছিল প্রত্যেকে ঢুকতে পেরেছিস? লিঙ্কে ক্লিক করার পর হয়নি, কিছুই ওর প্রবলেম হচ্ছে। ঋতব্রতকে একটা ফোন করতো, ঋতব্রত দাস যে আছে। একটু ওয়েট কর বাবা, সবাই একটু ওয়েট কর। তুই লিঙ্কটায় ক্লিক কর না, লিঙ্কটায় ক্লিক করার পরে কি দেখাচ্ছে আমাকে বল একটু, যে লিঙ্কটা আমি দিয়েছি, লিঙ্কটায় ক্লিক কর। না না, জয়েন আই মিটিং দেখাবে না, ও ডিরেক্টলি ঢুকে যেতে পারবে ওখানে। যাদের অ্যাপ করা ইনস্টল করেনি তাদের ওই লঞ্চ মিটিং বলে কিছু একটা আসবে, ওখান দিয়েই তো হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। অনেকের ডিফল্ট অ্যাপটা ক্রোম করা থাকে, তো সেই কারণে ক্রোম থেকে খোলে ওই জিনিসটা। ডিফল্ট কি বলি? ডিফল্ট তো হ্যাঁ, মানে ওয়েব ব্রাউজার ডিফল্ট ক্রোম সেট করা, ওটা তো মোবাইলের অটোমেটিক থাকে। তো হ্যাঁ, তো তাতে সমস্যা নেই, তো ক্রোম থেকে খুলবে, ল্যাপটপেই তো তাই হয়। তো টেকনিক্যালি আমি বুঝি না ব্যবস্থাগুলো, কিছু একটা করার চেষ্টা করছে, মানে যাই করছে ভুল করছে আর কি, ব্যাপারটা বোঝা যাচ্ছে, ব্যাপারটা ভুল কিছু হচ্ছে ব্যাপারটার মধ্যে। যাই হোক, আমি যেটা করার সেটা শুরু করে দিই, নো প্রবলেম। একটু চার্জ দিতে পারলে, এটা একটু চার্জ দিতে পারলে নিচে আছে বলে, ঠিক আছে, যা যা ঢোকার মধ্যে ঢুকে গেছে, আমার সমস্যা নেই। চল বাদ দে। যেটা বলছিলাম বাবা, কি যেন বলছিলাম, তাহলে আজকে থেকে নিউটনের সেকেন্ড লর অন্য নাম কি হয়ে যাবে জলদি বলো। ফোন থেকে বলা যায়, তাদের জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে। ঠিক আছে ঠিক আছে, বাদ দে, ঠিক আছে, অ্যাপ ডাউনলোড করতে বলে দিচ্ছি, ব্যাপারটা বুঝে যাবে ওরা, কোনো সমস্যা হবে না। আমি যেটা বলছিলাম যে আজকে থেকে নিউটনের সেকেন্ড লর আরেকটা নাম কি? ইকুয়েশন অফ মোশন। গল্প শেষ। আর আমাদের এক্সট্রা কিছু এই মুহূর্তে জানার দরকার নেই। এবার আমায় তোরা বল, আগের দিন আমরা একটা ছোট্ট জিনিস আমি তোদেরকে বলেছিলাম বলবো, যে যখন এই নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল লেখা হচ্ছে, তখন ক্যালকুলাস আবিষ্কার হয়নি। ক্যালকুলাস আবিষ্কার কিন্তু হয়েছে মোটামুটি 17th সেঞ্চুরিতে আবিষ্কার হয়েছে, আর নিউটনের সেকেন্ড ল লেখা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে, ওরকম সময় আর কি। তো নিউটনের সেকেন্ড ল, মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স, বাট এই যে অ্যাক্সিলারেশনকে আমি ডবল ডেরিভেটিভ রেসপেক্টে এক্সপ্রেস করেছি, এটা তো করাই যাবে না, বিকজ তখন তো ক্যালকুলাসের আবিষ্কারই হয়নি। তাহলে তখনকার সময় অ্যাক্সিলারেশন বলো বা ভেলোসিটি বলো, এটার মানে কি ছিল সেটা কি আমি বলবো? মানে তোরা জানতে কি ইন্টারেস্টেড, নাকি আমি ডিরেক্ট অঙ্কে চলে যাবো? তোরা আমাকে পার্সোনালি বল।
যে যেটা বলবো আমি সেটা করবো, এটা থেকে দিয়ে কিন্তু কোনো কোশ্চেন আসবে না, জাস্ট আমি আউট নলেজ দেওয়ার তোদের চেষ্টা করছি, আর আমি কিছু করছি না। কিন্তু সেই সময় এই dx/dt, এই যদি dx/dt বলছিস, এটা কিন্তু ভেলোসিটি, এটা কিন্তু ভেলোসিটি আমাদের, ঠিক আছে? ওকে, বাট এই যে ভেলোসিটিটা আছে, বলতো এটা কি ধরনের ভেলোসিটি? যদি যদি কোন একটা পয়েন্টে, সাপোজ একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে, তাহলে স্টার্ট করেছে এ পয়েন্টে থেকে, গেছে হচ্ছে আমাদের বি পয়েন্ট অব্দি, তাহলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটাকে আমি যদি এক্স ধরি, তাহলে এই dx/dt হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি। বলতো কোন পয়েন্টে ভেলোসিটি? এই dx/dt বলতো কোন পার্টিকুলার পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি, কে বলতে পারবে? কোন পয়েন্টে ভেলোসিটি? এ আর বি এর মাঝখানে যে কোনো একটা। এ বি এর মাঝখানে যেন মানে ডি, যেই পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এক্স হয়েছে সেই পয়েন্টটা ভেলোসিটি হবে। তো যখন ডিসপ্লেসমেন্টটা এক্স হয়েছে তখনই তো ভেলোসিটিটা বি। লোকে বলে এ, কৃষ্ণ কি বলছো এটা? এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট এক্স হয়েছে চন্দ্রবোরা, বি পয়েন্টের তো ডিসপ্লেসমেন্ট এক্স, স্টার্ট করেছে এ পয়েন্ট থেকে, আস্তে 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 গেছে হচ্ছে বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টের তো ডিসপ্লেসমেন্টটা পার্টিকেলটার এক্স হয়েছে না? ব্যাপারটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করলাম? আর বাবা এ পয়েন্টে স্টার্ট করেছিল, এ থেকে আস্তে আস্তে বি পয়েন্টে যাচ্ছে, তাহলে বি পয়েন্টে তো পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা এক্স হয়েছে। এটা কি সবাই বুঝতে পারলি? হ্যাঁ কিনা একটু বলবি, কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এক্স? ঠিক আছে, তাহলে এ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এক্স। আমি যদি এটাকে এ না বলি, আমি যদি এটাকে ও বলি, তাহলে ও পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা এক্স। এটা কি প্রত্যেকে আমার সাথে একমত? তাহলে dx/dt এর ভেলোসিটি তো মানছি, কোন পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি বলতো আমাকে? কোন পয়েন্টের ভেলোসিটি dx/dt? বি। বি পয়েন্টে। বি পয়েন্টের ভেলোসিটি, এটা প্রত্যেকে একমত তো বাবা? আমার তো রীতিমতো ভয় লাগছে। তবে কি প্রত্যেকে বুঝতে পারছিস আমি এগুলো কি বলছি? হ্যাঁ কিনা একটু রেসপন্স করো বাবা, জলদি রেসপন্স কর ফাস্ট। প্রত্যেকে বুঝতে পারছিস বাবা? সবাই চ্যাটে রেসপন্স করো। সবাই বুঝতে পারছিস তো বাবা বি পয়েন্টের ভেলোসিটি কেন হলো? তাহলে এই যে তুই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করিস, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করিস, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ভেলোসিটি সবাই জানে, বাট এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে পার্টিকেলের যে কোনো একটা পয়েন্টে ভেলোসিটি। একটা পার্টিকুলার পয়েন্টের ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে কি dx/dt। এটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? ঠিক আছে, এটা তো আমাদের ক্যালকুলাস আবিষ্কার হওয়ার পরে আমরা জানতে পেরেছি, এর আগে কি ছিল? ঠিক আছে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। যখন নিউটন এই অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এই সবগুলোরই কাজকর্ম করছিল, তখন ক্যালকুলাস আবিষ্কার হয়নি। তখন ভেলোসিটি মানে আমাদের কাছে কি ছিল জানিস? ও বলছে যে সাপোজ যদি কোনো পয়েন্ট থাকে, ও খুব ভালো করে ছবি, খুব ভালো করে ছবি, টি সময়ে, ধরলাম টি সময়ে কোনো পার্টিকেল ডিস্টেন্স ট্রাভেল কত করেছে? ও পয়েন্ট থেকে এ পয়েন্টে গেছে। টি সময় স্টার্ট করেছে ও পয়েন্ট থেকে, টি সময় ও থেকে পার্টিকেলটা আস্তে 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 কোথায় গেছে? এ পয়েন্টে গেছে। আর টি সময় যেই যে এ পয়েন্টে আছে, ধরছি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমাদের কত? এক্স। তাহলে টি সময় পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা হয়েছে আমাদের এক্স। ঠিক আছে, এটা আমরা পুরোপুরি বুঝতে পেরে গেছি। এবার কিছু দূর গিয়ে ও আরেকটা পয়েন্ট কনসিডার করি, বলছে আচ্ছা এটাকে আমি টি1 নাম দিচ্ছি, বুঝতে পারলি? এটাকে টি1 নাম দিচ্ছি। তাহলে টি1 সময় পার্টিকেলটা এ পয়েন্টে আছে, ওর ডিসপ্লেসমেন্টটাকে আমি বলছি x1। এবার টি1 সময় থেকে আরেকটু দূরে পার্টিকেলটা গেল, বললো যে টি2 সময়ে, ধরলো টি2 সময় পার্টিকেলটা সাপোজ বি পয়েন্টে আছে, আর ও পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে x2। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? জলদি বলার চেষ্টা করবো। তাহলে এ পয়েন্টে পৌঁছানোর জন্য সময় লেগেছে আমার টি1, আর এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, কার রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের জন্য অলওয়েজ একটা ফিক্স পয়েন্ট কনসিডার করতে হয়। তাহলে ফিক্স পয়েন্ট ও এর রেসপেক্টে এ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, ফিক্স পয়েন্ট ও এর রেসপেক্টে বি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের a2। তাহলে বলতো এই যে এবি রিজিয়নটা পড়ে আছে, এখানে ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা কত? x2 minus x1। যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, এটা মানে কত? x2 minus x1। জলদি বলার চেষ্টা করো, এখানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জের পরিমাণটা কত? x2 minus x1। আর এখানে চেঞ্জ অফ টাইম যদি আমি তোকে আস্ক করি, তাহলে বলতো কত টাইমের চেঞ্জ এখানে কত হয়েছে?
t2 মাইনাস t1 আছে, হ্যাঁ কিনা রেসপন্স? তাহলে এই এবি রিজিয়নটায় ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে আমাদের x2 মাইনাস x1, টাইমের চেঞ্জ হচ্ছে আমাদের t2 মাইনাস t1। এই যে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ আছে না, এই ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ, এটাকে বলা হয় ভেলোসিটি। শুধুমাত্র ভেলোসিটি বলা হয় না, এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি। বলতো এটা কোথাকার অ্যাভারেজ ভেলোসিটি? যতক্ষণ পর্যন্ত ক্যালকুলাস আবিষ্কার হয়নি, এই যে আমি একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি বলছি না, যে dx dt মানে হচ্ছে পি পয়েন্টে, পার্টিকুলারলি পি পয়েন্টে ভেলোসিটি। যতক্ষণ ক্যালকুলাস আবিষ্কার হয়নি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি কত হবে সেটা আমরা বের করতে পারতাম। আমরা একটা রিজিয়নে অ্যাভারেজ ভেলোসিটি করতে পারতাম। তাহলে এবি রিজিয়নে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে x2 মাইনাস x1, টাইমের চেঞ্জ হচ্ছে আমাদের t2 মাইনাস t1। তো এই যে এবি রিজিয়নে তো কোটি কোটি পয়েন্ট আছে না, এই সবকটা পয়েন্টের অ্যাভারেজ ভেলোসিটি, মানে এবি রিজিয়নে পার্টিকেলটা এই অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে মুভ করেছে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি অন দি রিজিয়ন এবি। তাহলে ক্যালকুলাস যতদিন আবিষ্কার হয়নি ততদিন আমরা কিন্তু কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি জানতে পারতাম না। এতটা পুরোপুরি ক্লিয়ার? তাহলে ভেলোসিটি একটা পয়েন্টের আগে আমাদের কি ধরনের ভেলোসিটি ছিল? অ্যাভারেজ ভেলোসিটি ছিল। অ্যাক্সিলারেশন এট এ পয়েন্ট, এর আগে আমাদের কি ধরনের অ্যাক্সিলারেশন ছিল? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ছিল। বলতো এই এবি রিজিয়নে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কত হবে? যদি আমাদের এ পয়েন্টে ভেলোসিটি হয় v1, যদি আমাদের বি পয়েন্টে ভেলোসিটি হয় v2, তাহলে অ্যাভারেজ v2 মাইনাস অ্যাক্সিলারেশনটা v1 হবে হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম টাইম চেঞ্জ। চেঞ্জ। এটা তো প্রত্যেকে জানিস যে ভেলোসিটি বাই টাইম মানে হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন। সেটাকে অ্যাক্সিলারেশন বলে না, সেটাকে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন বলে। ভেলোসিটি চেঞ্জ বাই টাইমের চেঞ্জটাকে বলা হয় অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এতটা পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার তো? অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের মধ্যে সম্পর্কটা পুরোপুরি বুঝতে পেরেছিস তো? তাহলে যখন আমাদের একটা পার্টিকুলার পয়েন্টে অ্যাক্সিলারেশন বা একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তখন আমরা কি ধরনের ভেলোসিটি বা কি ধরনের অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করতাম? আমরা অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করতাম। অ্যাভারেজ মানেই কোন একটা পার্টিকুলার পয়েন্টের কথা বলছে না, একটা ছোট্ট রিজিয়নের কথা বলছে। এই এবি রিজিয়নটাই, এই এবি ইন্টারভালে ভেলোসিটির অ্যাভারেজ মানটা হচ্ছে এটা, অ্যাক্সিলারেশনের অ্যাভারেজ মানটা হচ্ছে এটা। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার তো? হ্যাঁ কিনা একটু রেসপন্স করবি। ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে এটা পুরোপুরি ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এখানে? না, আই গেস। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এই কনসেপ্টটাই কাজে লাগালো, ঠিক আছে? এবার ক্যালকুলাস আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে? ক্যালকুলাসের আগে অব্দি আমরা অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ অ্যাক্সিলারেশন সম্বন্ধে জানতাম। এবার ক্যালকুলাসটা আবিষ্কার হয়ে গেছে, মানে কি কি আবিষ্কার হয়েছে? মানে লিমিট, এই কনসেপ্টটা আমরা এখন জানি। ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, কন্টিনিউটি, প্রত্যেকটা কনসেপ্ট আমরা এখন জানি, ঠিক আছে? এবার দেখে আমি কি করার চেষ্টা করছি। আমাকে বল সেম পিকচার, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ও, টি সময় কোন একটা পার্টিকেল কোন পয়েন্টে গেছে? সাপোজ পি পয়েন্টে গেছে। ধরলাম টি সময় ও পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, টি সময় কোন একটা পার্টিকেল পি পয়েন্টে গেছে, আর পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা ও পয়েন্টের রেসপেক্টে কত? এক্স। খুব ভালো করে কিন্তু অবজার্ভ করার চেষ্টা করবি। তাহলে টি সময় পার্টিকেলটা আছে পি পয়েন্টে এবং পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এক্স। এবার আমি ধরছি খুবই স্মল একটা টাইমের চেঞ্জে টি সময় তো পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হয়েছে এক্স, আমি বললাম টি এর পরে খুবই স্মল একটা টাইমের চেঞ্জ। খুব স্মল টাইমের চেঞ্জ বলতে আমরা কি বুঝি রে? ডেল টি বুঝি। হ্যাঁ কিনা একটু রেসপন্স কর। এই নোটেশন গুলো প্রত্যেকে জানিস কি? ডেল টি মানে টাইমের একটা খুব স্মল চেঞ্জ না? হ্যাঁ কিনা রেসপন্স কর। ডেল টি মানে টাইমের খুব স্মল একটা চেঞ্জ। তো ডেল টি বলো, ডেল এক্স বলো, এগুলো কি? এটা নোটেশনটা কি? ডেল টি মানে হচ্ছে টাইমের খুব স্মল একটা পরিবর্তন। তাহলে টি সময় পরে খুব স্মল টাইমের একটা চেঞ্জে, মানে যখন টাইমটা হচ্ছে আমাদের টি প্লাস ডেল টি, যদি টাইমের চেঞ্জটা খুব কম হয় তার মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা খুব কম হয়েছে। হ্যাঁ কিনা রেসপন্স করো। যদি আমি টি সময় পরে আরেকটা টাইম কনসিডার করি টি প্লাস ডেল টি, মানে টাইমের চেঞ্জটা খুব কম হয়েছে, তাহলে এই যে পি থেকে যে কিউ পয়েন্টে গেছে, এই কিউ পয়েন্টের ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা খুব কম হবে না? মানে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা যদি এক্স হয়, তাহলে কিউ এর ডিসপ্লেসমেন্টটা খুব বেশি হবে না, এক্স প্লাস ডেল এক্স হবে।
যেহেতু টাইমের চেঞ্জটা খুবই কম, কিউ পয়েন্টে যেতে যে টাইমটা লেগেছে সেটা খুবই কম একটা টাইম, তাহলে ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা খুবই কম হবে। হ্যাঁ কিনা রেসপন্স করো, জলদি বলার চেষ্টা করো বাবা। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে ক্লিয়ার। তাহলে বাবা যে এই পিকিউ রিজিয়নে অ্যাভারেজ ভেলোসিটির মান কত? তাহলে অ্যাভারেজ ভেলোসিটি del x by del t। এটা বলতে কত হবে, জলদি বলার চেষ্টা করো। অ্যাভারেজ ভেলোসিটি অফ পিকিউ মানে কি? ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, পিকিউ রিজিয়নের ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। ডিসপ্লেসমেন্টের চেঞ্জটা কত হবে পিকিউ রিজিয়নে? এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স না? টাইমের চেঞ্জটা কত রে? টি প্লাস ডেল টি মাইনাস টি না? জলদি বলো বাবা, জলদি বলো, জলদি বলো ফাস্ট। তাহলে এটা আলটিমেটলি আমাদের ডেল এক্স বাই ডেল টি হয়ে যাচ্ছে না? তাহলে পিকিউ রিজিয়নে অ্যাভারেজ ভেলোসিটির মান যে ডেল এক্স বাই ডেল টি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? জলদি বলার চেষ্টা করো। এতটা অব্দি পুরোপুরি ক্লিয়ার কি সবার কাছে? আমি এখন শেখানোর চেষ্টা করছি যে একটা অ্যাভারেজ ভেলোসিটি থেকে একটা পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি আমরা কিভাবে প্রুফ করলাম। যখন ক্যালকুলাস আবিষ্কার হলো তারপরে এই অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্ট থেকে আমরা কিভাবে একটা পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি বের করতে শিখলাম, ওটাই আমি এখানে তুলে ধরছি। আগে বলতে পিকিউ রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটি যে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো? এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? আজ আমি আবার ডিসকাস করছি। আমার কথা হচ্ছে একটা রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটি বের করার জন্য কি করতে হবে? ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, এটা তো রিজিয়ন অফ পিকিউ, তাহলে কিউ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট মাইনাস পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট করলে পিকিউ রিজিয়নের চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টটা বেরিয়ে যাবে না? এক্স প্লাস ডেল এক্সটা কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বল? কিউ পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। এক্সটা কোন পয়েন্টের ডিসপ্লেসমেন্ট? পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে পিকিউ রিজিয়নে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টটা কত? আজমাল বলার চেষ্টা করো, পিকিউ রিজিয়নের ডিসপ্লেসমেন্টের চেঞ্জের পরিমাণটা কত? জলদি বল ফার্স্ট। এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। আজমাল বুঝতে পেরেছি পুরোপুরি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্টের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ, এটা মানে তো আমাদের অ্যাভারেজ ভেলোসিটি, এক্ষুনি বললাম যে জিনিসটা। তাহলে টাইমের চেঞ্জটা বাবা কত এখানে একটু বল? পিকিউ রিজিয়নটায় টাইমের চেঞ্জটা কত? কিউ পয়েন্টে যেতে সময় লেগেছে টি প্লাস ডেল টি, পি পয়েন্টে যেতে সময় লেগেছে টি, তাহলে টাইমের চেঞ্জটা হচ্ছে টি প্লাস ডেল টি মাইনাস টি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাভারেজ ভেলোসিটির মানটা কত? ডেল এক্স বাই ডেল টি না? হ্যাঁ কিনা একটু রেসপন্স করে। এটা পুরোপুরি ক্লিয়ার? এবার আমার টার্গেটটা হচ্ছে একটা অ্যাভারেজ ভেলোসিটি না, কোন একটা পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি বের করা। এবার খুব ভালো করে শুনুন, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করুন। আমার কাছে তো এই পিকিউ রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটিটা আছে না? আমি যদি এই পিকিউ রিজিয়নের এই কিউ পয়েন্ট থেকে টেনে পুরোপুরি পিতে নিয়ে আসি, ভালো করে শোন, আমি যদি পিকিউ রিজিয়নে এই যে কিউ পয়েন্টটা আছে ওটাকে যদি টানতে 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 পুরোপুরি পিতে নিয়ে আসি, তাহলে পিকিউ রিজিয়নের যে অ্যাভারেজ ভেলোসিটিটা আছে ওটাই পি পয়েন্টের ভেলোসিটি হয়ে যাবে না? হ্যাঁ কিনা রেসপন্স করো। আমি যদি পিকিউ রিজিয়নটায় কিউ পয়েন্টটাকে পি এর কাছে আনতে 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 একদম পি এর উপরে তুলে দিই, তাহলে পিকিউ রিজিয়নের যে অ্যাভারেজ ভেলোসিটিটা আছে ওটাই পি পয়েন্টের ভেলোসিটি হবে না? হ্যাঁ কিনা একটু বলো। এটা সবাই বলার চেষ্টা করো। কিন্তু এখন আমার কাছে পিকিউ রিজিয়নটার অ্যাভারেজ ভেলোসিটি আছে, আমি যদি কিউটাকে এবার পিকিউ রিজিয়নটাকে আমি ছোট করবো, ছোট কিভাবে করবো? আমি কিউ পয়েন্টটাকে টানতে 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 পি পয়েন্টে আছি, তাহলে কিউটা যদি টানতে 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 পি পয়েন্টে নিয়ে আসি, পুরো যদি পি এর উপর তুলে দিই কিউ পয়েন্টটাকে, তাহলে পিকিউ রিজিয়নের যে অ্যাভারেজ ভেলোসিটিটা ছিল সেটাই পি পয়েন্টের ভেলোসিটি হয়ে যাবে না? হ্যাঁ কিনা রেসপন্স করো বল। তখন ওই ডেল এক্স এর ভ্যালুটা জিরো হয়ে গিয়ে পুরোটা জিরো হয়ে যাবে না? পরে আসছি, আমি সেটাতে পরে আসছি, দাঁড়া সেটাতে পরে আসছি। ডেল এক্স এর কি হবে, জিরো হবে না, আমি পরে আসছি জিনিসটাতে। ঠিক আছে ওকে, এটা কিন্তু বোঝার চেষ্টা কর। তাহলে তোর কথা আমি অ্যান্সার দিচ্ছি, চিন্তা করার দরকার নেই। তাহলে কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে নিয়ে আসলে পিকিউ রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটিটা পি পয়েন্টের ভেলোসিটি হবে কি হবে না আমি আস করছি, জলদি বলার চেষ্টা কর। এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এটা কি তোরা বুঝতে পারে গেলি পুরোপুরি? ঠিক আছে ক্লিয়ার তো? এবার বলতো কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে নিয়ে আসবো মানে কোন কন্ডিশন আমার এখানে কাজে লাগাতে হবে? কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে আনছি মানে এই যে পি থেকে কিউতে যেতে যে টাইমটা লাগছে ওটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে না? আমি যদি কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করি, তার মানে পি থেকে কিউতে যেতে যে টাইমটা লাগছে সেই টাইমটা টেন্স টু জিরো হচ্ছে না? হ্যাঁ কিনা একটু বলার চেষ্টা করো বাবা, জলদি বলার চেষ্টা করো, এটা বুঝতে পারলি কিনা?
যদি ডেল টি মানে পি থেকে কিউতে যেতে যেতে সময় লাগছে ডেল টি, যদি ডেল টিটা টেন্স টু জিরো হয়ে যায়, মানে টাইমের চেঞ্জটা যদি টেন্স টু জিরো হয়ে যায়, তাহলে পি আর কিউ পয়েন্টটা অতিরিক্ত মাত্রায় কাছাকাছি চলে আসবে না? এখন তো পি আর কিউ এর মধ্যে একটা ডিস্টেন্স আছে। যদি ডেল টিটা আমি টেন্স টু জিরো করে দিই, মানে পি থেকে কিউতে যেতে সময় যেটা লাগছে ওটা আমি যদি টেন্স টু জিরো করে দিই, তাহলে কিউ পয়েন্টটা পুরোপুরি পি পয়েন্টের প্রায় ওপরেই চলে আসবে না? হ্যাঁ কিনা রেসপন্স করো। মানে আমি এটা বলতে পারি যে আমার কাছে তো পিকিউ রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটি আছে, আমি যদি অ্যাভারেজ ভেলোসিটিতে ডেল টি টেন্স টু জিরো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই, তাহলে এই যে অ্যাভারেজ ভেলোসিটিটা আছে ওটাই পি পয়েন্টের ভেলোসিটি হয়ে যাবে। এটা তো আমাদের পিকিউ রিজিয়নের অ্যাভারেজ ভেলোসিটি। আমি যদি অ্যাভারেজ ভেলোসিটি দেই এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, মানে ডেল টি টেন্স টু জিরো কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই, তার মানে কি পি থেকে কিউতে যেতে যে সময়টা লাগছে ওটা টেন্স টু জিরো, মানে পিকিউ রিজিয়নটা অ্যাকচুয়ালি পি পয়েন্টটাই। আমি যদি ডেল টিটাকে টেন্স টু জিরো করে দিই, মানে পি থেকে কিউতে যাওয়ার সময়টা যদি আমাদের টেন্স টু জিরো হয়ে যায়, তাহলে পি কিউ বলে কি আর কোনো রিজিয়ন থাকবে? কিউ পয়েন্ট তো প্রায় পুরোপুরি পি পয়েন্টের উপরেই চলে এসছে। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিতে আমি যদি ডেল টি টেন্স টু জিরো কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটিটাই উইথ ডেল টি টেন্স টু জিরো, এটাকে আমি পি পয়েন্টের ভেলোসিটি বলতে পারবো? হ্যাঁ কিনা একটু বলো। এটা সবাই বুঝতে পারলে কিনা বলো। যদি বুঝতে পারিস তো ভালো, যদি না বুঝতে পারিস তো আরো ভালো। এটার সাথে কিন্তু আমাদের চ্যাপ্টারের অঙ্কের কোনো সম্পর্ক নেই, চিন্তা করার দরকার নেই। আগে বলো ব্যাপারটা বুঝতে পারলে কিনা। বুঝতে পারলে ভালো, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে, তোমরা একটা ইতিহাসের সাক্ষী হলে যে কিভাবে আমাদের একটা পার্টিকুলার পয়েন্টে বেরোচ্ছে। বল কি বলছিস? বলছি কিউটাকে পি এর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা টাইম কেন কমাবো? আমরা স্মরণটা কমাবো, তাহলেই তো হলো। আচ্ছা আচ্ছা, আমাকে বলার চেষ্টা করো। ও বলছে যে তুমি ডেল্টি কেন, ওর কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। বলছি তুমি ডেল্টি কেন টেন্স টু জিরো করলে, তুমি তো ডেল এক্সটাকে টেন্স টু জিরো করতে পারতে। আরে বাবা, আগে বলতে এখানে কে কার উপর ডিপেন্ডেন্ট, জলদি বলার চেষ্টা কর। এখানে এক্সটা টি এর উপর ডিপেন্ডেন্ট নাকি টিটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট? বলার চেষ্টা কর, বলার চেষ্টা কর। এক্সটা টি এর উপর ডিপেন্ডেন্ট, টাইমটা এগোচ্ছে বলে ডিসপ্লেসমেন্টটা হয়েছে। আমরা লিমিটের যে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করি, লিমিট বলো, ডেরিভেটিভ বলো, ইন্টিগ্রেশন করো, আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ বলো, লিমিট বলো আর ইন্টিগ্রেশন গুলো করি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট রেসপেক্ট করি। ওই জন্য আমি এখানে টি এর উপরে কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, এক্স এর উপরে না। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি আমি? হ্যাঁ কিনা একটু বলবি। আমরা অলওয়েজ লিমিট বলো, ডেরিভেটিভ বলো, ইন্টিগ্রেশন বলো, ডেরিভেটিভ আমরা কোন ভ্যারিয়েবলের রেসপেক্ট করি? অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রেসপেক্ট করি। লিমিট যখন আমি কোনো ভ্যারিয়েবলের উপর অ্যাপ্লাই করি, কোন ধরনের ভ্যারিয়েবলের উপর অ্যাপ্লাই করি? অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর অ্যাপ্লাই করি। তাহলে এখানে এক্স এবং টি দুটো ভ্যারিয়েবল, এদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনটা? টিটা। টাইমটা চেঞ্জ হচ্ছে বলে এক্সটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমি এখানে ডেল টি টেন্স টু জিরো অ্যাপ্লাই করেছি। আগে বল প্রত্যেকে জিনিসটা বুঝতে পারছিস কিনা? আমি কিন্তু প্রত্যেকে, স্পেশালি নতুন যারা স্টুডেন্ট আছে তারা বলে ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে বাদ বাকি নতুন স্টুডেন্টরা যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় সে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। পুরোনো স্টুডেন্টরা আমাকে চেনে, ওরা না বুঝতে পারলে আমাকে বলবে। নতুন স্টুডেন্টরা আমাকে কাইন্ডলি একটু রেসপন্স করে যে তোমরা বুঝতে পারছো কিনা আমি যেটা বলার চেষ্টা করছি। আমি এখানে খালি একটু হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, আমি কিছু করছি না, খালি একটু ইতিহাস নিয়ে কথাবার্তা বলছি আর কিছু। তোরা প্রত্যেকে বুঝতে পারছিস তো বাবা? ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার তো বাবা? জলদি বলার চেষ্টা করো। ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা ক্লিয়ার? তাহলে যেটাই আমাদের পিকিউ রিজনের অ্যাভারেজ ভেলোসিটি ছিল, যেহেতু আমি ডেল টি টেন্স টু জিরো মানে কিউ পয়েন্টটাকে টেনে পিতে আনছি, মানে এই পি থেকে কিউতে যাওয়ার জন্য যে সময়টা আছে ওটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি যে লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এক্স বাই ডেল টি, এটা হচ্ছে ভেলোসিটি, বল না, অ্যাট কোন পয়েন্ট? অ্যাট পি না? আচ্ছা বলতো এটা মানে কি? লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল এক্স বাই ডেল টি মানে কি? কি রে, জলদি বলার চেষ্টা করো। এটা মানে ডিএক্স ডিটি না? ডেরিভেটিভের ডেফিনেশন ভুলে গেলি? এটা মানে তো আমাদের ডিএক্স ডিটি, ডেরিভেটিভের ডেফিনেশন কি ভুলে গেছিস? এটা প্রত্যেকের মনে আছে? তাহলে বুঝতে পারলি যে কেন একটা পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটিটা ডিএক্স ডিটি হয়। ব্যাপারটা বোঝা গেছে নাকি? ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার জিনিসটা? ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার জিনিসটা? পুরোপুরি ক্লিয়ার?
তো সবসময় হিস্ট্রি নিয়ে আলোচনা করবে। তাহলে নিউটন যখন আমাদের সেকেন্ড ল লিখেছে তখন ওখানে যে অ্যাক্সিলারেশন বা ভেলোসিটির কথা বলা হয়েছে ওগুলো হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ ভেলোসিটি। ওগুলো কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট এর ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন না, বিকজ তখন ক্যালকুলাস আবিষ্কারই হয়নি। এই লিমিটের কনসেপ্টটা অ্যাপ্লাই না করলে কিভাবে আমি পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি পাবো? তাহলে এইটাই আমাদের ছিল তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কনসেপ্ট। এইটার উপরে আমরা লিমিট অ্যাপ্লাই করে একটা পার্টিকুলার পয়েন্টের ভেলোসিটি আবিষ্কার করেছি। তাহলে এগুলো জানা উচিত। এগুলো আমরা জানি না, সেটা লজ্জার ব্যাপার, বাট এগুলো জানা উচিত। ব্যাপারটা মজা পেয়েছে, ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এবার চলো চ্যাপ্টারে কিছু অঙ্ক স্টার্ট করি। আর আমাদের আউট নলেজ দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। এবার আই থিঙ্ক আমাকে বলতে হবে না যে একটা পার্টিকুলার পয়েন্টের অ্যাক্সিলারেশন তোরা কিভাবে বের করবি, এটা কি বলতে হবে নাকি? বল, একটা পার্টিকুলার পয়েন্টে অ্যাক্সিলারেশন কিভাবে বের করবি, এটাকে আমি বোঝাতে হবে নাকি? পারবি তো বলতে নাকি? ভেলোসিটি চেঞ্জ মানে কি? ভেলোসিটি চেঞ্জ ভি প্লাস ডেল ভি মাইনাস ভি বাই টি প্লাস ডেল টি মাইনাস টি। তাহলে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের মানটা কত? অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের মানটা হচ্ছে ডেল ভি বাই ডেল টি। এটা হচ্ছে পিকিউ রিজিয়নের, এটা হচ্ছে পিকিউ রিজিয়নের অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। এবার আমি যদি কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে নিয়ে আসি তাহলে পিকিউ রিজিয়নের যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনটা ওটাই পি পয়েন্টের অ্যাক্সিলারেশন হয়ে যাবে। তাহলে কিউ পয়েন্টটাকে টেনে পি পয়েন্টে আনার অর্থটা কি? এই ডেলটি মানে পি থেকে কিউতে যে টাইমটা লাগছে ওটাকে টেন্স টু জিরো করে দাও। তাহলে তুমি করে দাও টেন্স টু জিরো, এখানে লিমিট ডেলটি টেন্স টু জিরো করে দাও। তাহলে ডেল ভি বাই ডেলটি কত হচ্ছে বলো না? ডিভি। ওটা তো এটাকেই অ্যাক্সিলারেশন বলে চিনিস রে বাবা, বোঝা গেছে? তাহলে আমার আলাদা করে বলার কিছু নেই এই মুহূর্তে। তাহলে এখন আমরা ডাইরেক্ট অঙ্ক স্টার্ট করব। খুব ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবো। এখন ডাইরেক্ট কি বললাম, অঙ্ক স্টার্ট করবো। ওকে চলো। আই থিঙ্ক প্রত্যেকে ঘোষ চক্রবর্তীর বইটা কিনেছিস, এবং সত্যি কথা বলতে আমার ঘোষ চক্রবর্তী বইয়ের সামনের যে মলারটা ওটা উড়ে গেছে। বাট বইটা তো কলেজ থেকেই পাইনি। বইটা কলেজ স্ট্রিটে পাসনি? না তো। বইটা আউট অফ মার্কেট হয়ে যাচ্ছে, মানে ও আমার প্রচুর স্টুডেন্ট কিনেছে, ঠিক আছে, তো বইটা আউট অফ মার্কেটই হয়ে যাচ্ছে। আলাদা করে আমার বলার কিছু নেই। টেকনোতে তো আছে। টেকনোতে আছে? হ্যাঁ, আমি তো কাল না পরশু দিনই গেছিলাম। টেকনোতে থাকবে, টেকনোতে বহুত স্টক। টেকনোতে বহুত স্টক। টেকনো ওয়ার্ল্ড থেকে অলরেডি ফোন করা হয়ে গেছে যে স্যার আপনি বলে দিন আপনার স্টুডেন্টদেরকে যাতে বইটা এখান থেকে কেনে। ঠিক আছে, কিনবে রে বাবা, কোনো সমস্যা নেই। তারপরে সবার মুখে অয়ন চক্রবর্তীর নাম। এইসব কথাবার্তা, এইসব বার খাওয়ানো কথাবার্তা বলে লাভ নেই, ঠিক আছে? এইসব বার খাই কথাবার্তা বলে লাভ হবে না তো কিছু, ঠিক আছে? কারণ এখন আমি আস্তে আস্তে বার খাওয়া কমিয়ে দিচ্ছি, কেন জানি না, বাট আমি তো খাওয়াবোই দাদা, এটা তো ঠিক আছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। সেদিন একটা স্টুডেন্ট বলছিল, একটু বলে নিজে প্রমোশন করি দাদা, সেদিন একটা স্টুডেন্ট বলছিল যে সিক্স সেমিস্টারের কথা বলছিল। সিক্স সেমিস্টারে নম করে আমার আর সেলিম স্যারের ইন্ডিভিজুয়াল 450 করে স্টুডেন্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সিক্স সেমিস্টারে। আর সিক্স সেমিস্টারে খবর পাওয়া গেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স অনার্স যারা থার্ড ইয়ার, যারা সিক্স সেমিস্টার দিচ্ছে, সেখানে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 700 কত যেন, 700 কি যেন 20 এরকম হবে হয়তো, ঠিক আছে? তো 60% স্টুডেন্টই আমাদের কাছে পড়ে ক্যালকাটা ইউনিভার্সিটির। মানে এটা একটা তথ্য পাওয়া গেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি পুরো ইউনিভার্সিটি যত জায়গায় থাকুক না কেন 60% স্টুডেন্ট, 60%-এর বেশি হতে পারে জিনিসটা, এরা আমাদের কাছে পড়ে। মানে ফিফথ সেমিস্টার থেকে এরকম হুড়মুড়িয়ে ঢোকা শুরু, আর কিছু আলাদা করে বলার নেই। তো এটাই হচ্ছে এই মুহূর্তে তথ্য। তো তোরা ভালো করে পড়াশোনা কর, আমি বারবার করে বলছি, ঠিক আছে? সিক্স সেমিস্টারে গিয়ে কিন্তু ভিড় মারাত্মকভাবে বেড়ে যাবে। এই ফোর্থ সেমিস্টারে এমন ভাবে পড়াশোনা করো যাতে ফিফথ সেমিস্টারে তোমাদের পড়াশোনা দেখি আমাদের কাছে স্টুডেন্ট গুলো ঢোকে, নাহলে কিন্তু হবে না। আর থার্ড সেমিস্টারের যা অবস্থা, আমি তো আলাদা করে বলার কিছু নতুন স্টুডেন্টদেরকে আমি জানি না কি করছে। আমার স্টুডেন্ট গুলো কিন্তু থার্ড সেমিস্টারে খুব ছড়িয়েছে, এত লাখ খেয়েছে যে ওদেরকে আলাদা করে আমার বলার কিছু নেই। পিকনিকে গিয়ে আমি দেখেছি ওদের মধ্যে উৎফুল্লতা প্রচুর, বাট পিকনিকের পরে ওদের পড়াশোনা কতটা করছে কি না করছে কিছু বোঝা যাচ্ছে না। সেলিম স্যার কটা ক্লাস নিয়েছে রে তোদেরকে, বলতো একটু আমাকে? একটা আমি কিন্তু বারবার করে একটা কথা বলছি, আমি এটা আগের দিনে বলেছি এবং প্রত্যেক দিনই একবার করে বলবো 5 মিনিট করে, যদি প্রথম দিন থেকে পড়া না করিস পাস করতে পারবি না। এবং তোরা এটা পরে বুঝতে পারবি যে অনেকটা ভয় দেখানোর জন্য বলি, এটা বাস্তব কথা ছিল। কেন তোদের যারা সিক্স সেমিস্টারে যারা জিজ্ঞেস কর, সব সাপ্লির পেপার গুলো কিন্তু এই পেপার, অজস্র সাপ্লি, আমি আগের দিনে বলেছি।
আজকে আমি যদি একটা অঙ্ক করাই, তোমার টার্গেট হচ্ছে যে একটা অঙ্কই ভালো করে আরেকবার প্র্যাকটিস করে নেওয়া। আমি যদি একটা বাড়ির কাজ দিই, সেই টার্গেটটা হচ্ছে একটা বাড়ির কাজই আজকের মধ্যে পুরোপুরি শেষ করে নেওয়া, কোনো কিছু কিন্তু তুলে রাখবে না। যদি মোশনের স্ট্রেট লাইন চ্যাপ্টারটা পড়ে থাকে, কোনো মাইকেলের ক্ষমতা নেই যে মেকানিক্স লাস্ট 2 মাসে গিয়ে পড়ে হতে হবে। তো যেই সমস্ত তোমাদের বন্ধু বান্ধব লাইভ ক্লাস করে না বা রেকর্ডিংও দেখে না, তাদেরকে কাইন্ডলি এবার বললো যে এবার কিন্তু আর পাস করতে পারবি না। আগের বার আমার দায়িত্বে খালি রিফারেন্স এডুকেশন আর সি প্রোগ্রামিং ছিল, দুখানে খুব ইজি দুটো টপিক, তো আলাদা করে বলার কিছু নেই। বাট এবছর কিন্তু সত্যি ডিফিকাল্ট টপিক। যদি এটা কেউ না পড়ে মেকানিক্স, আমি যত পারছি ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করছি, প্রথম দিন থেকে যদি কেউ সিলেবাসটার উপরে সিরিয়াস না হয় বা প্রত্যেকটা অঙ্ক না করে, আমি দেখবি যে অয়নটা এই অঙ্কটাই বলেছিল, এবার এই অঙ্কটাতে এসছে, বাট তুই হাফ স্টেপ এরপরে নামাতে পারছিস না, হাফ করার প্রতি অঙ্ক নামাতে পারছিস না। এটা কিন্তু হতে চলেছে এই মুহূর্তে, আমি তোকে গ্যারান্টি সহকারে বলতে পারছি। তুই দেখবি তোর প্রত্যেকটা কোশ্চেন চেনা, বাট কালের অমোঘ নিয়ম তুই কিন্তু একটা অঙ্ক নামাতে পারবি না। এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু আছে যে 4th সেমিস্টারে ম্যাথামেটিক্স অনার্স ছেড়ে দিয়ে সে নার্সিং নিয়ে পড়াশোনা করেছে। আগের বছরই দুটো স্টুডেন্টের কথাবার্তা বলছি। এবার তুমি কি নার্সিং নিয়ে পড়তে চাও, তাহলে এখনই ছেড়ে দাও, 4th সেমিস্টারে সাপ্লি পাওয়ার জন্য ওয়েট করো না। আমি কিন্তু প্রত্যেকবার এই জিনিসটা প্রত্যেক দিন এই সেটা রিমাইন্ড করাবো যে এখন থেকে ভয় পেয়ে কিন্তু পড়তে বসো। আজকে যে আমি ফার্স্ট অঙ্কটা শুরু করছি, একটা অঙ্ক এই চ্যাপ্টারে ভালো করে বুঝে নাও, কারো ক্ষমতা নেই তোমাকে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক করার থেকে আটকানো। খুবই ইজি এবং খুবই ভালো চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। চলে আয়, নতুন বইয়ের পেজ নাম্বার কিরকম চেঞ্জ হয়েছে আমি জানি না, আমি এক পিস নতুন বই কিনবো, বাট আমি পুরোনো বই বলছি। পেজ নাম্বার 29 ঘোষ চক্রবর্তী। আগে বলো ঘোষ চক্রবর্তীর পেজ নাম্বার 29-এ তুমি মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারের 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ কিনা, জলদি বলো। মোশন ইন স্ট্রেট ঠিক আছে। পেজ নাম্বার 29-এ 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো কি দেখা যাচ্ছে? তাই তো, তার মানে বইয়ের পেজ নাম্বার চেঞ্জ করেনি, বাঁচা গেছে। তাহলে এই চ্যাপ্টার থেকে যেই যেই অঙ্কগুলো আমি দাগ দেবো সেই সেই অঙ্কগুলোই কিন্তু করবে। কারোর যদি কোনো এক্সট্রা অঙ্ক করতে ইন্টারেস্ট হয়, সে অফলাইন ক্লাসে এসে আমার সাথে পার্সোনালি দেখা করে অঙ্কগুলো করিয়ে নেবে। বাট আমি যে অঙ্কগুলো দাগ দিচ্ছি তার বাইরে 1% অন্য অঙ্ক করা দরকার নেই। যদি ভালো নাম্বার পেতে চাও, এবার যদি কেউ শিখতে চাও, তোমার যদি অনেক রকমের অঙ্ক করতে ইচ্ছা হয়, তোমাকে স্বাগত, তুমি আমাকে দিয়ে অঙ্কগুলো করিয়ে নাও। তুমি যদি না পারো, এই চ্যাপ্টারে সব অঙ্ক তুমি করতেই পারো। আমি এই চ্যাপ্টার থেকে দাগ দেবো অঙ্ক হচ্ছে খুব বেশি হলে আছে তো এখানে আমাদের কতগুলো অঙ্ক বলো বাবা? আচ্ছা আমাদের এখানে হচ্ছে 24টা অঙ্ক, আমি দাগ দেবো হচ্ছে হার্ডলি 10টা থেকে 12টা, তার বেশি আমি একটা অঙ্ক দাগ। এই 10টা 12টা অঙ্ক করলেই তুমি এনাফ এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক সলভ করার জন্য, এখান থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে? এবার আরেকটা প্রবলেম হয় বাচ্চা কাচ্চাদের, মেকানিক্স এর মারাত্মক বড় সিলেবাস, বিভৎস বড় সিলেবাস। মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারের সব অঙ্ক সে করতে যাবে, তো করছিস খুব ভালো কথা। এবার আমার মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টার শেষ হয়ে আমার নতুন চ্যাপ্টার স্টার্ট হয়ে যাবে। বাদল নিজের মাইকটা অফ করো। আমার মোশন ইন স্ট্রেট লাইন শেষ হয়ে অন্য চ্যাপ্টার স্টার্ট হয়ে যাবে, বাট সে তখনও মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারের সব অঙ্ক করছে বলে সে পুরো একদম বদ্ধপরিকর। তো মোশন ইন প্লেন চ্যাপ্টারটা আমার শেষ হয়ে যাবে, তার মোশন ইন স্ট্রেট লাইন চ্যাপ্টারটা শেষ হবে না। এবার সে তখন ভাববে যে আমি বেকার বেকার কেন সব কটা অঙ্ক করতে গেলাম, আমি তো নেক্সট চ্যাপ্টারটা ভালো করে করিয়ে নি। এরপর থেকে তার ইন্টারেস্ট আস্তে আস্তে পড়তে থাকবে, বিকজ মোশন ইন প্লেন আমি যখন করাচ্ছিলাম সে মোশন ইন স্ট্রেট লাইন করছিল, তো তার আলটিমেটলি আর হয়নি চ্যাপ্টারটা। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সিলেবাস জমতে থাকে। আমার যে নতুন অ্যাপটা আছে, সেই নতুন অ্যাপে তোমরা কি কি করতে পারবে আমি তোমাকে বলে দিচ্ছি। এখন অ্যাপটার মধ্যে আমি কাউকে ঢোকাইনি, আর এখন কেউ ইনস্টল করার দরকার নেই। যখন আমি ইনস্টল করতে বলবো তখনই করবে, না কিন্তু কেসকে যাবে, কিছু হবে না। সেখানে কি করা যাবে জানিস, প্রত্যেকটা আমার মডিউল করে দেওয়া আছে। তোর যদি একটা লেকচার দেখা হয়ে গিয়ে থাকে, তুই সেখানে ক্লিক করবি, যেটা আমার দেখা হয়ে গেছে, তুই তোর সিলেবাসের কতটা পোর্শন কমপ্লিট করলি তুই সেটা দেখতে পাবি। সাপোজ আমি 5টা লেকচার পড়িয়েছি, তো ভালো করে শোন। সাপোজ আমি 5টা লেকচার দিয়েছি লাইভ ক্লাস করে, আমি তো রেকর্ড দিয়ে দেবো অ্যাপের মধ্যে। 5টা লেকচার সাপোজ আমি তোকে অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে 5টা লেকচার টোটাল মিলিয়ে হচ্ছে আমার 100%। হ্যাঁ কি না একটু বলবি জিনিসটা? এখনো পর্যন্ত তোমাদের আমি 5টা লেকচার দিয়েছি, তাহলে 5টা লেকচার আমার পড়ানো হয়ে গেছে, তার মানে 100% ওখানে আছে। এবার তুই যদি সেই লেকচার থেকে 2খানা দেখে নিস, তাহলে তোর কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? তোর 40% কমপ্লিট হয়েছে। তুই যদি 3টে দেখে নিস, ক্লিক করবি 3 নম্বরটা যে আমার দেখা হয়ে গেছে এটা, তাহলে তোর লিটারালি 60% কমপ্লিট হয়েছে। তাহলে তুই বুঝতে পারবি যে আমি কতটা এগিয়েছি, আর তুই আমার সাথে আদৌ চলতে পারছিস নাকি চলতে পারছিস না। কন্টিনিউয়াসলি কিন্তু সেটা মনিটর হবে।
আরেকটা জিনিস খুব সুন্দর হয়, কি জিনিসটা হয় যে প্রত্যেকদিন তুই লাইভ ক্লাস যে অ্যাটেন্ড করলি তার অ্যাটেন্ডেন্সটা কিন্তু পড়ে যাবে। কালকে কিন্তু 6 সেমিস্টারে হয়েছে, একটা ছেলে 6 সেমিস্টারে ঢুকে 4 সেকেন্ড পরে বেরিয়ে গেছে, তার নাম হাইলাইট করে আমি তাকে গ্রুপে দিয়ে দিয়েছি, এই ছেলেটা আমাদের 4 সেকেন্ড ক্লাস করেছে। তো তুই যদি ক্লাসে ঢুকিস, আজকে থেকে যেটা হবে না, তুই যখন অ্যাপটা ইনস্টল করতে দেখতে পাবি পুরোপুরি অ্যাটেন্ডেন্সের রিপোর্টটা তুই পেয়ে যাবি, যদি কবার ঢুকেছিস, কবার বেরিয়েছিস, কোন নামে ঢুকেছিস, কোন নামে বেরিয়েছিস, প্রত্যেকটা জিনিস ওখানে কিন্তু মেনটেন থাকবে। সাপোজ তুই 6টার ক্লাসে তুই 6:30 ঢুকেছিস, সেটা ওখানে লেখা থাকবে। তুই কতক্ষণ বেরিয়েছিস তখন সেটা থাকবে, তুই কতবার তার মধ্যে বেরিয়েছিস, ঢুকেছিস, সব লেখা থাকবে। তাহলে পুরোপুরি কিন্তু আপডেটটা তুই পেয়ে যাবি। তাহলে যেভাবে তোকে প্রত্যেকদিন ক্লাস করতে এটা বদ্ধ পরিবার পড়ে, আমি কিন্তু এভাবে আর লিঙ্ক দেবো না, তুই অ্যাপটা খুলবি, অ্যাপের মধ্যে লাইভ ক্লাসটা অলরেডি থাকবে, তুই এখানে জাস্ট জয়েন করে যাবি, অ্যাপটা আগে দিই, তারপর ব্যাপারটা ভালো করে বুঝতে পারবি। তাহলে এই হচ্ছে কিন্তু খেলা। তাহলে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করে নেওয়ার জন্যই কিন্তু অ্যাপটা আমাদের ওভাবেই কনস্ট্রাক্ট করা হয়েছে, যে আমার সাপোজ 6টা লেকচার হয়ে গেছে, তুই কতগুলো দেখেছিস। কেউ যদি শুধু লাইভ ক্লাস করে থাকিস তার তো রেকর্ডিং দেখার দরকার নেই, বাট সে রেকর্ডিং এ গিয়ে ক্লিক মেরে দাও যে আমার ক্লাসটা করা হয়ে গেছে, তাহলে তুমি বুঝতে পারবে যে কত % সিলেবাস তোমার কমপ্লিট হয়েছে আমার করানোর মধ্যে। ঠিক আছে, ওকে চলো তাহলে আজকে আমরা ফার্স্ট অঙ্ক থেকে একদম তাহলে আগের বারের অ্যাপটা না নতুন অ্যাপ না, আগের বারের অ্যাপটা না, নতুন একটা অ্যাপ, এটা আমি ইনস্টল করতে বলবো পরে। আগের বারের অ্যাপটাও ডিলিট করো না, ওটাকে রেখে দাও, নতুন অ্যাপটা আমি আস্তে আস্তে ইনস্টল করতে বলবো। কেউ কিছু বলছিল আমাকে, জলদি বলো। বলছি ওই সেলিম স্যারের অ্যাপের মতো যে ক্লাসের পরে ভিডিওটা কি চলে আসবে, ওরকম সিস্টেম আছে কি? 15 মিনিটের মধ্যে ভিডিও চলে আসবে, ঠিক আছে, ওটা নিয়ে আর চিন্তা করো না, 15 মিনিটের মধ্যে সেই ক্লাস রেকর্ডিংটা চলে আসবে তোমাদের ওখানে। সাপোজ তোমরা ক্লাস করলে, ক্লাসের পরে সাপোজ কেউ মাঝখানে ক্লাস থেকে বেরিয়ে গেছে, বুঝতে পারি মানে ইয়ে হয়েছে, কোনো সমস্যা হয়েছে, ক্লাস এন্ড হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে, যেই ক্লাসটা করানো হয়েছে ক্লাসটা অ্যাপের মধ্যে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, আমাকে আপডেট করতে হবে, ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা কিন্তু আছে, চিন্তা করার দরকার নেই। অ্যাপটার নাম কি? অ্যাপটার নাম হচ্ছে অয়ন চক্রবর্তী ক্লাসেস, এখন ইনস্টল করার দরকার নেই। দেখবে প্লে স্টোরে গিয়ে দেখবে অয়ন চক্রবর্তী ক্লাসেস নামে 3টে অ্যাপ আছে, ঠিক আছে। একটা অ্যাপ ইউজ করি না, আর 2খানা অ্যাপ আমি ইউজ করি। একটা অ্যাপের দেখবে লোগোতে মাথাটা ন্যাড়া, ওটা নতুন অ্যাপ, লোগোতে মাথাটা না, হ্যাঁ এই অ্যাপটা ল্যাপটপে চলবে, এই অ্যাপটা ল্যাপটপে চলবে, ল্যাপটপ থেকে তুমি পুরোপুরি দেখতে পারবে, ক্লাস ল্যাপটপ থেকে করতে পারবে, ওখান থেকে তুমি লাইভ অ্যাটেন্ড করতে পারবে, সবকিছু চলবে, ঠিক আছে, ওকে, চিন্তা করার দরকার নেই, ল্যাপটপ ফোন সবেতে চলবে, ঠিক আছে। হ্যাঁ, আজকে ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে, আজকে ক্লাস রেকর্ডিংটা আমি ইয়েতেই দিয়ে দেবো, গ্রুপেই দিয়ে দেবো, তারপর যখন অ্যাপ ইনস্টল হবে তখন তারপর থেকে এমসিকিউ টেস্ট যেরকম সেলিম স্যার অ্যাপে থেকে শুরু করে সবকিছু ওখানে হবে, কিচ্ছু বাদ নেই, সব আছে ওখানে, ঠিক আছে, ওকে, ওটা নিয়ে চিন্তা করো না। আমি কি এখন অ্যাপটা দিয়েছি, এটা কোনো কোশ্চেন হলো পিসিতে কিভাবে হবে, এখন অ্যাপটা দিলামই না, তো আমি মানে এখন কি করে বলবো, ঠিক আছে, চিন্তা করো না, সব পেয়ে যাবে। চলো এবার আমরা অঙ্কটা স্টার্ট করছি। এই চ্যাপ্টারে কি অঙ্ক করতে হবে সেটা আমি পরে বলছি, আগে আমি একদম 6 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করছি। আমি কিন্তু এখানে অঙ্কের পিকচারটা দেখালাম না, আমি ডিরেক্ট অঙ্কটা হাতে লিখবো, তোমরা আমার সাথে লিখবে অঙ্কটা, ঠিক আছে। চলো অঙ্কটা কিন্তু মারাত্মক ভালোভাবে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসছে এটা, খুব ভালো করে শোনো, ঠিক আছে, ওকে। 6 নম্বর অঙ্ক, a particle moves in a straight line, আমি ইচ্ছা করি কিন্তু অঙ্কটা লিখছি, সবাই লিখে অঙ্কটা আমার সাথে। a particle moves in a straight line, a particle moves in a straight line, মানে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তুমি প্রথম লাইনটা দেখেই বুঝতে পারে গেলে এটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইনের অঙ্ক, আমাকে আলাদা করে বলতে পারো না। নেক্সট, স্টার্টিং ফ্রম রেস্ট, স্টার্টিং ফ্রম রেস্ট, মানে পার্টিকেলটা যখন শুরু করছে তখন ইনিশিয়াল পার্টিকেলটা তো ইনিশিয়াল ভেলোসিটি থাকবে না, তার ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল 0, মানে আমি দাঁড়িয়ে আছি এখানে, আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এবার আমি এগোবো, তার জন্য কি লাগবে, আমাকে একটা ফোর্স দিয়ে ধাক্কা মারতে হবে, তো আমাকে একটা ফোর্স দিয়ে ধাক্কা মেরেছে বা টেনেছে, আমি তখন এগোনো শুরু করেছি, তখন আমার ভেলোসিটি আস্তে আস্তে বেড়েছে। বাট প্রথম অবস্থায় আমি যখন টাইমটা 0, যখন আমি একদম স্টার্ট করবো ভাবছি, তখন আমার ভেলোসিটিটা 0, এবার কি আমাকে দড়ি দিয়ে টেনেছে, আমি এগিয়ে গেছি আস্তে আস্তে, মানে আমার ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে এটাই বলার এখানে চেষ্টা করছি, স্টার্টিং ফ্রম রেস্ট। নেক্সট কি বলেছে ভালো করে দেখ, at a distance a, at a distance a to a, at a distance a, এটার উপরে না ইনভার্টেড কমা দে, a to a center of force, to a center of force, খুব
খুব ভালো করে শোন কি বলার চেষ্টা করছি আমি। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা। আমি আগে ছবিটা ভালো করে রাখি। এখানে এই দুটো লাইনের মধ্যে কি বলার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিটাল এ পয়েন্ট। আমি প্রথম অবস্থায় মানে যখন সময়টা জিরো, মানে যখন আমি আস্তে আস্তে এগোবো এটা ভাবছি, যখন টাইমটা পুরোপুরি জিরো, তখন আমি এ পয়েন্টে ছিলাম। তার মানে আমার এ পয়েন্টে সময়টা আমার জিরো, ঠিক আছে? আর আর এই এ পয়েন্টের একটা ডিস্টেন্স বলে দিয়েছে। খুব ভালো করে শুনবে আমি কি বলার চেষ্টা করছি। এই এ পয়েন্টের একটা ডিস্টেন্স বলে দিয়েছে, ঠিক আছে? সেই ডিস্টেন্সের মান কত বলে দিয়েছে? একটা ডিস্টেন্স স্মল এ বলে দিয়েছে। তাহলে এ পয়েন্টের একটা ডিস্টেন্স বলেছে। এবার এ পয়েন্টের একটা ডিস্টেন্স বলেছে, মানে কোন একটা পয়েন্ট থেকে তো নিশ্চয়ই ডিস্টেন্সটা হবে। এই ক্যাপিটাল এ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে স্মল এ। আর বাবা কোন পয়েন্ট থেকে ডিস্টেন্স স্মল এ সেটা তো আমাকে দেখতে হবে। বলছে সেন্টার অফ ফোর্স এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের স্মল এ। এবার সেন্টার অফ ফোর্স মানে কি খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সাপোজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাকে আরেকটা ছেলে আমার কোমরে দড়ি বেঁধে টানছে, তাহলে বলতো ফোর্সটা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করা হচ্ছে? জলদি বলার চেষ্টা করো। আমি এখানে আছি, ঠিক আছে, ওকে, সাপোজ এখান থেকে একটা ছেলে আমাকে অবজারভারের পজিশন থেকে। তাহলে ফোর্সটা কোন জায়গা থেকে অ্যাপ্লাই করেছে? ওই ছেলেটা যেই জায়গা থেকে আমাকে দড়ি দিয়ে টানছে সেই জায়গা থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। সেন্টার অফ ফোর্স মানে কি? ফোর্সটা যেখান থেকে উৎপত্তি। তুই আমাকে বল না, এই এ পয়েন্টে পার্টিকেলটা যদি আস্তে 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 এদিকে এগোয়, তাহলে সে কি এমনি এমনি এগোবে? তার উপর যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়, এ কি ভূত নাকি এমনি এমনি এগোবে? জলদি আমাকে বলার চেষ্টা করে জিনিসটা। এই এ পয়েন্টে তার ভেলোসিটিটা জিরো বলে দিয়েছে, স্টার্টিং ফ্রম রেস্ট বলেছে না, তাহলে এ পয়েন্টে চুপচাপ দাঁড়িয়েছি, তাহলে এ আস্তে আস্তে এগোবে এদিকে, তাহলে নিশ্চয়ই তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাকে কেউ দড়ি দিয়ে টানছে, হ্যাঁ কিনা একটু বলার চেষ্টা করো। ব্যাপারটা বুঝতে পারি? দড়ি দিয়ে টানছে মানে আমি এমনি বললাম, তাকে তার উপরে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে যে তাদের যে এদিকে আস্তে আস্তে চলে আসে। কাইন্ডলি রেসপন্স করো কিন্তু বাবা। তাহলে নিশ্চয়ই কোন একটা জায়গা থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। আমি যেটা এক্সাম্পল দিলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে একটা ছেলে ওখান থেকে দড়ি দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানছে। এবার তার মানে ফোর্সের উৎপত্তিটা, আমি যেই ফোর্সের জন্য এগোবো সেই ফোর্সটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? সেই ফোর্সটার উৎপত্তি হয়েছে ছেলেটা আমাকে যেই জায়গায় দাঁড়িয়ে টানছে সেই জায়গা থেকে ফোর্সটার উৎপত্তি হয়েছে। তাহলে ওটাকে আমি সেন্টার অফ ফোর্স বলবো না? যেই ফোর্সটা আমার উপরে অ্যাপ্লাই হয়েছে, যেখান থেকে অ্যাপ্লাই হয়েছে ফোর্সটা, সেই জায়গাটাকে, সেই পয়েন্টটাকে আমি সেন্টার অফ ফোর্স বলবো। তো তাহলে এখানে সেটাই হয়েছে। বলছে যেই ফোর্স দিয়ে তোমার এই এ পয়েন্টে পার্টিকেলটাকে টেনে নিয়ে আসছে সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। যেই ফোর্স দিয়ে তোমার এই এ পয়েন্টে পার্টিকেলটাকে টানছে সেই ফোর্সটা যেই পয়েন্ট থেকে উৎপত্তি হয়েছে, সেই ফোর্সটার উৎপত্তি যে পয়েন্ট থেকে হয়েছে সেই পয়েন্টটাকে বলছে আমাদের সেন্টার অফ ফোর্স। এটাকে আমি ও নাম দিচ্ছি। আগে বলো এটা কি বোঝা গেল? হ্যাঁ কিনা একটু বলো। এটা কি বোঝা গেল পুরোপুরি? তাহলে সেন্টার অফ ফোর্স মানে কি? একটা পার্টিকেলের উপরে যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, যেই ফোর্সটা একটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটার উৎপত্তি যেই জায়গা থেকে, যেই পয়েন্ট থেকে সেই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ ফোর্স। এটা কি পুরোপুরি মাথায় ঢুকলো নাকি মাথা থেকে বেরিয়ে গেছে? এইসব কিন্তু বারবার করে বলছি জেনে নাও। কোথাও কিন্তু এই ইলাবোরেটলি ব্যাপারটা জানবে না। আমি তোমায় লিখে দিলাম, নিজের বার খাইয়ে বলছি না। এই সেন্টার অফ ফোর্স মানে কিন্তু ঘন্টা কেউ বলবে না। ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট কিন্তু জানতে পারবেন, একদম কিন্তু জেনে নাও। কোনো জায়গায় ডাউট থাকলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলো। ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? জলদি বলো না। এটা ক্লিয়ার শোনার কাছে বলবো। বলছি যে ওই ও পয়েন্ট থেকে কিছু না করে আমি ধরুন এ পয়েন্ট থেকে ডাইরেক্ট কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। আরে বাবা করেছে, এবার কোশ্চেনে বলেছে সেন্টার অফ ফোর্স থেকে। আমি কি বলি? আমি এটা তো আমার উপর ডিপেন্ড করছে না যে আমি এই পয়েন্টে কিভাবে ফোর্স অ্যাপ্লাই করবো। আমি দাঁড়িয়ে আছি, এবার আমাকে যে পারবে টেনে নিয়ে যাবে। আমি কি নিজেকে নিজে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবো নাকি? তাহলে কোশ্চেনে বলেছে যে এ ডিস্টেন্সে আমাদের সেন্টার অফ ফোর্সটা আছে। সেন্টার অফ ফোর্সটা আমাদের এ ডিস্টেন্সে আছে। এবার যেহেতু সেন্টার অফ ফোর্স বলেছে, সেন্টার অফ ফোর্স মানে কি? যেই পয়েন্ট থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে এই পয়েন্টে পার্টিকেলটার উপরে, তাই তো? সেন্টার অফ ফোর্স মানে কি? যেই পয়েন্ট থেকে পার্টিকেলটার উপরে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে।
তাহলে সেই পয়েন্টটাই বলেছে পার্টিকেল থেকে এ ডিস্টেন্সে আছে। তাহলে আমি কি করবো? তুই বলছিস যে তুমি এ পয়েন্টে পার্টিকেলটা পেছন থেকে ধাক্কা মারল না, আর কোশ্চেনে বলেছে যে সেন্টার অফ ফোর্সটা এ ডিস্টেন্সে আছে। আর সেন্টার অফ ফোর্স মানে কি? যেই পয়েন্ট থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কোশ্চেনে যদি বলে দিই যে ওটা এ ডিস্টেন্সে আছে, তাহলে আমি এখানে কি করে পেছন থেকে ধাক্কাটা মারবো একটু বল? যেই পয়েন্ট থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করবো ওটাই তো আমার সেন্টার অফ ফোর্স না, সেটা কোশ্চেনে এ ডিস্টেন্সে আছে বলে দিয়েছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি? এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? এটা কি ইচ এন্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? এটা সবাই বুঝতে পেরেছিস তো বাবা? কোনো সমস্যা নেই কারো কোনো? চলো খুব ভালো কথা। এবার হচ্ছি এটা মানে এ পয়েন্ট থেকে পার্টিকেলটা আস্তে 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 এগোচ্ছে, এগিয়ে গিয়ে বাবা কোথায় যাবে? লাস্ট অব্দি ও পয়েন্টে গিয়ে পৌঁছবে। তাহলে ধরছি যে পার্টিকেলটা আস্তে আস্তে এগোচ্ছে, তো কোন একটা সময়ে পার্টিকেলের পজিশনটা হচ্ছে পি, কোন একটা সময় স্মল টিতে পার্টিকেলের পজিশনটা হচ্ছে পি। এবার আমাকে বল পি পয়েন্টের যে ডিসপ্লেসমেন্টটা আছে ওটা আমি কোন পয়েন্ট থেকে মাপবো? জলদি করার চেষ্টা করো। পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট আমি কোন পয়েন্ট থেকে মাপবো? কোন পয়েন্ট থেকে? ওটা মাথায় রাখবি, আমাদের চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে না, ততগুলো অঙ্কে ডিসপ্লেসমেন্টটা আমি কোন পয়েন্টের রেসপেক্টে মাপবো? যেই পয়েন্টটা সেন্টার অফ ফোর্স, সেই সেন্টার অফ ফোর্সের রেসপেক্টে আমি ডিসপ্লেসমেন্ট বের করবো। তার মানে এরকম না যে এই পার্টিকুলার চ্যাপ্টারে আমি অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট বের করতে পারি না। ডিসপ্লেসমেন্ট বের করার জন্য আমার খালি একটা ফিক্সড পয়েন্ট লাগবে। বাট যেহেতু আমি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই সেম, তো আমি একটা ফিক্সড পয়েন্ট, প্রত্যেকটা অঙ্কের জন্য একটাই পয়েন্ট আমি পার্টিকুলার পয়েন্ট ধরে নিচ্ছি, সেটা হচ্ছে সেন্টার অফ ফোর্স। প্রত্যেকটা অঙ্কে এই সেন্টার অফ ফোর্স নামক পয়েন্টটা থাকবে। তো এই সেন্টার অফ ফোর্সের রেসপেক্টেই কিন্তু আমি যে কোনো পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা বের করবো। তাহলে পার্টিকেলটা এ থেকে পি পয়েন্টে এসছে তো পি সময়, তাহলে পি পয়েন্টে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে? কোন পয়েন্টের রেসপেক্টে? ও এর রেসপেক্টে। এটাকে আমি এক্স কনসিডার করছি। এটা কি পুরোপুরি বোঝা গেল? এটা কি পুরোপুরি বোঝা গেল? সবার কাছে পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে, এটা নিয়ে কার কোনো সমস্যা নেই। এবার দেখ কি বলার চেষ্টা করেছে আমাদের এখানে। ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করে। এবার কোশ্চেনটা আমি এগোচ্ছি, কোশ্চেনটা আমি এবার এগোচ্ছি। যে কি বলেছে? বলছে সো দ্যাট দ্য টাইম রিকোয়ার্ড, আমি কোশ্চেনটা পুরোপুরি লিখছি, সো দ্যাট the time required to reach the center, center মানে center of force is কত বলেছে আমাদের এখানে? a square by root mu। বলছে এ পয়েন্ট থেকে তো যাত্রা শুরু করেছিল, তো এ পয়েন্ট থেকে ও পয়েন্টে আসতে পার্টিকেলটার যত সময় লাগছে তোকে সেই টাইমটা বের করতে বলেছে। জলদি বলার চেষ্টা করো, তোকে সেই টাইমটা বের করতে বলেছে তো? হ্যাঁ কিনা একটু বলবি? তাহলে আমাদের কোশ্চেনে কি করতে বলেছে? যে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে আসতে সময়টা কত লাগবে সেই সময়টা বের করতে বলেছে। হ্যাঁ কিনা একটু বলো? জলদি বলার চেষ্টা করো। কি বলি মধুরিমা? বুঝতে পারলাম না। মধুরিমা কিছু বলছিস? বললাম আর একবার বলুন স্যার। আচ্ছা আচ্ছা, এ পয়েন্ট থেকে তো পার্টিকেলটা যাত্রা শুরু করেছে, তাহলে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে আসতে কতটা সময় লাগছে তুমি যে সময়টা জানতে বলেছে এখানে। আমাকে সময়টা বের করতে বলেছে, সেই সময়টার মান হচ্ছে এ স্কোয়ার বাই রুট মিউ। ওটাতে আমি আসছি, আমাকে সময়টার ভ্যালুটা এটা বলতে বলেছে। সময়টা কোথা থেকে কোথায় আসতে সময়? এই এ পয়েন্ট থেকে ও পয়েন্টে টোটাল আসতে যে সময়টা লাগছে সময়টা বের করতে বলেছে। সাপোজ আমার এখান থেকে কোচিং যেতে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে ওকে। তাহলে সেই 1 ঘন্টাটা মাপার জন্য আমি কি করবো একটু বলো আমাকে। সাপোজ আমাকে একদিন কেউ জিজ্ঞেস করেছে যে তোমার এখান থেকে কোচিং যেতে সময় কত লাগে একটু বলো তো। আচ্ছা দাঁড়া আমি দেখে বলছি। সাপোজ আমি এখান থেকে তখন কি করলাম, আমি 12টা থেকে যাত্রা শুরু করলাম, আমি 12টার সময় এখান থেকে বেরোলাম, আমার কোচিং যেতে 1টা লাগলো, 1টায় পৌঁছালাম। তার মানে আমার কোচিং যেতে কতক্ষণ সময় লাগে জলদি বল। আমি 12টায় বেরোলাম, কোচিং যেতে আমার 1টা বেজে গেল, কোচিং গিয়ে দেখলাম যে ঘড়িতে 1টা বাজে, তাহলে আমার কোচিং যেতে সময় কত লেগেছে জলদি বলার চেষ্টা করো। 1 ঘন্টা লেগেছে না? আমার এখানে যখন ছিলাম তখন আমার ঘড়িতে 12টা বাজে, আর কোচিং নিয়ে গিয়ে দেখলাম যে ঘড়িতে 1টা বাজে, তার মানে আমার যেতে কতক্ষণ সময় লেগেছে? 1 ঘন্টা সময় লেগেছে। ঠিক সেম কনসেপ্ট, এ পয়েন্টের সময়টা 0, ঠিক আছে। এবার আমি যদি ও পয়েন্টে সময়ের ভ্যালুটা বের করি, খুব ভালো করে শুনি,
আমার এ পয়েন্টে যখন আমি যাত্রা শুরু করছি তখন তো আমাদের সময়টা 0। যখন আমি যাত্রা শুরু করছি, আমি যেমন ঘড়ি দেখলাম যে 12টা বাজে, বাট এখানে তো ঘড়ি দেখছেন, যেই মুহূর্তে আমি যাত্রা স্টার্ট করছি সেই মুহূর্তে আমার সময়টা 0। ঠিক আছে, আমি এখন থেকে যাত্রা শুরু করবো। তাহলে এ পয়েন্টের সময়টা হচ্ছে আমাদের 0। আমি যদি ও পয়েন্টে সময়ের মান বের করে ফেলতে পারি, তাহলে ও পয়েন্টে আমাদের টি এর মান যেটা হবে সেটাই এ থেকে ওতে যাওয়ার জন্য সময়টা না। আরে বাবা, এ পয়েন্টে তো টাইমটা আমাদের 0 ছিল। এবার আমি ও পয়েন্টের যদি টাইমটা বের করে ফেলি, আমি যদি ও পার্টিকুলার পয়েন্টে যদি আমি টি এর মানটা বের করি, তাহলে যেটা বেরোবে ওটাই এ পয়েন্ট থেকে ও পয়েন্টে যেতে আমাদের সময় না। হ্যাঁ কিনা একটু বলুন, এটা কি প্রত্যেকে বুঝতে পারে? এটা কি সবার কাছে পরিষ্কার হলো বাবা? এ পয়েন্টে তো আমাদের টি এর মানটা 0, এ পয়েন্ট যখন আছে আমাদের টিটা 0। এবার ও পয়েন্টে গিয়ে টি এর মান যা হবে সেটাই তো আমাদের এ থেকে ওতে যেতে সময় না। এটা কি পুরোপুরি বোঝা গেল বাবা? হ্যাঁ কিনা একটু বলবি, এটা কি সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের প্রধান কাজটা হচ্ছে এই যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টের টি এর মানটা বের করার। আমাদের প্রধান কাজটা হচ্ছে ও পয়েন্টের টাইমের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে টার্গেট। এবার দেখ কি আমাদের এখানে বলে দিয়েছে, আর আমাদের কি বলে দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে আমাদের এ পয়েন্ট থেকে ও পয়েন্টে যেতে সময়টা হবে সেটা বের করা, মানে আমাকে ও পয়েন্টে টি এর মানটা বের করতে হবে। এবার দেখ কোশ্চেনে আর কি ইনফরমেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমাকে বল। ঠিক আছে, এবার কোশ্চেনে কি বলে দিয়েছে? বলছে কোশ্চেন আরো আছে, বলছে ইফ দা ঠিক আছে, ইফ দ্য অ্যাক্সিলারেশন, কোশ্চেনটা কিন্তু পুরোপুরি লিখবি, এটা কোশ্চেনে কিন্তু এটার পরে যে এক্সট্রা পার্টটা সেটা এখানে বলছি। ইফ দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যাট্রাকশন ভ্যারিজ ইনভার্সলি, পুরোপুরি বোঝাবো, চিন্তা করার দরকার নেই, as the cube of the distance where mu being the constant of variation। এটার পুরোপুরি মানে বোঝাবো, চিন্তা করার দরকার নেই, আগে জাস্ট তুই লেখ এখানে ব্যাপারটা, যেটা বললাম সেটা ভালো করে লেখ, যেটা বললাম সেটা খুব ভালো করে লিখে এই পার্টিকুলার জায়গাতে। হ্যাঁ ফোর্স আছে, ওটা অ্যাক্সিলারেশন হবে, ওই জন্য আমি লিখে দিলাম কোশ্চেনটা, ওখানে ফোর্স থাকে, এটা অ্যাক্সিলারেশন লিখে দেয় বইতে, ওটা ফোর্স নেই, ওটা অ্যাক্সিলারেশন হবে। বলছি চিন্তা করার দরকার নেই, দাঁড়াও। তাহলে আমাদের কি বলে দিয়েছে এখানে? আমাদেরকে বলেছে যে এই পয়েন্টের সময়টা আমাদের 0, এই পয়েন্টে বডিটা রেস্টে আছে সেটাও বলে দিয়েছে, এই পয়েন্টে ভেলোসিটিটা 0 সেটাও বলে দিয়েছে। এবার এ থেকে ওতে আসতে সময় কত লাগছে সময়টা বের করতে হবে, মানে ও পয়েন্টে টাইমটা কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবার আমাকে বল, ভেলোসিটি বের করতে বলুক, টাইম বের করতে বলুক, ডিসপ্লেসমেন্ট বের করতে বলুক, ফোর্স বের করতে বলুক, আমরা কোন ইকুয়েশনের সাহায্যে বের করবো? কোন ইকুয়েশন থেকে পার্টিকেলটা টাইম, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ফোর্স সব বের করা যায়? কোন পার্টিকুলার ইকুয়েশন থেকে? জলদি বল, কোন পার্টিকুলার ইকুয়েশন থেকে? Force is equal to mass into acceleration. নিউটনের সেকেন্ড ল, বা যেটার আমি নতুন নাম আজকে দিয়েছি কি, ইকুয়েশন অফ মোশন। নিউটনের সেকেন্ড লটা হচ্ছে এমন একটা ল যেখান থেকে তুই ফোর্স, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট, টাইম, ভেলোসিটি সবার মান বের করতে পারবি। তাহলে এখানে আমার ও পয়েন্টের টাইমের মানটা বের করতে বলেছে, তাহলে আমি কোন ইকুয়েশনের সাহায্যে বের করবো? কোনো ইকুয়েশন না জানলে তো আমি টাইমটা বের করতে পারবো না বাবা। তাহলে কোন ইকুয়েশনটার সাহায্যে বের করবো? একটা ইকুয়েশন আছে নিউটনের সেকেন্ড ল, যাকে আমি ইকুয়েশন অফ মোশন বলছি। এবার নিউটনের সেকেন্ড ল জানার জন্য কি কি জিনিস দরকার হয় রে বাবা? নিউটনের সেকেন্ড ল জানার জন্য কি কি জিনিস লাগে একটু আমাকে বলতো। মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু ফোর্স, এটা হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল। তাহলে অ্যাক্সিলারেশন বলো বা ফোর্স বলো, এই কোয়ান্টিটি গুলো আমাদের দরকার না? হ্যাঁ কিনা রেসপন্স করবে। অ্যাক্সিলারেশন বলো বা ফোর্স বলো, এই যে কোয়ান্টিটি গুলো আছে এই কোয়ান্টিটি গুলো আমার দরকার না? এই কোয়ান্টিটি গুলো না জানলে আমি ইকুয়েশন অফ মোশনটা বানাবোটা কিভাবে? নিউটনের সেকেন্ড লটা ইউজ করতে গেলে তো এই অ্যাক্সিলারেশন বলো বা ফোর্স বলো এদের মানগুলো জানা দরকার। তো কোশ্চেন আমাকে সেই জিনিসটাই বলে দিয়েছে। এই পার্টিকুলার জায়গাটা ভালো করে দেখ, এখানে কি বলেছে ভালো করে দেখ, এই লাস্ট লাইনটা পড়ো। বলছে ইফ দ্য অ্যাক্সিলারেশন অফ অ্যাট্রাকশন, এখানে অ্যাক্সিলারেশনটা
অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন বলে দিয়েছে। এবার আমায় বল ফোর্সের জন্য কি দরকার, মাস দরকার, অ্যাক্সিলারেশন দরকার। তাহলে অ্যাক্সিলারেশনটা যদি অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন হয়, তাহলে এখানে যে ফোর্সের কথা বলেছে সেটা কি ধরনের ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স। জলদি বলো। ফোর্স মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এখানে যদি অ্যাক্সিলারেশনটা অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন হয়, তাহলে এখান থেকে যে আমি ফোর্সটা তৈরি করব সেটা কি ধরনের ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স নাকি রিপালসিভ ফোর্স? জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো। অ্যাট্রাকটিভ ফোর্স। এটা সবার কাছে পরিষ্কার হবে, এটা ইচ অ্যান্ড এভরিওয়ানের কাছে পরিষ্কার, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাক্সিলারেশনটা আমাদের এখানে বলে দিয়েছে। ভালো করে দেখ, এখানে যে অ্যাক্সিলারেশনটা আছে, ভালো করে শুনবো, খুব ইন্টারেস্টিং। এখানে যে অ্যাক্সিলারেশনটার কথা বলেছে সেটা বলেছে প্রপোর্শনাল টু, কি বলেছে? অ্যাক্সিলারেশন ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য কিউব অফ দি ডিস্টেন্স। এখানে পি পয়েন্ট, ভালো করে শোন, আমি এখানে পি পয়েন্টে ইকুয়েশন অফ মোশনটা বানানোর চেষ্টা করছি। তাহলে আমার কি লাগবে? আমার পি পয়েন্টে অ্যাক্সিলারেশনের মানটা লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ পি পয়েন্টে ফোর্সের মানটা লাগবে। এখানে ফোর্সটা যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা আমি বুঝতে পেরে গেছি। এবার পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশনটা আছে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন। আর আমাদের কি এখানে হিন্ট দিয়ে দিয়েছে, বলছে পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশনটা আছে সেটা ভ্যারি করছে ইনভার্সলি দি কিউব অফ দি ডিস্টেন্স। এবার বল পি পয়েন্টের ডিস্টেন্সটা কত? জলদি বলার চেষ্টা করো। পি পয়েন্টের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটা কত? এক্স। ঠিক আছে, তাহলে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের এক্স। তাহলে পি পয়েন্টের যে অ্যাক্সিলারেশনটা ওটা বলছে ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি কিউব অফ দি ডিস্টেন্স। এটার মানেটা কি পুরোপুরি বুঝতে পারলেন? অ্যাক্সিলারেশনটা অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন বলে দিয়েছে এবং সেই অ্যাক্সিলারেশনটার কন্ডিশন বলে দিয়েছে যে অ্যাক্সিলারেশনটা পি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে, অ্যাক্সিলারেশনটা ডিস্টেন্সের কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কি পুরোপুরি বোঝা গেছে? মানে আমি যদি পি পয়েন্টে অ্যাক্সিলারেশনের মানটা বের করার চেষ্টা করি, তাহলে পি পয়েন্টের অ্যাক্সিলারেশনটা কার সাথে ভ্যারি করবে? পি পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে মানে এক্স, তার কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আপনারা কি পুরোপুরি বোঝা গেল বাবা? হ্যাঁ কিনা একটু বলবি। এই যে আমি প্রপোর্শনাল টু 1/x কিউব লিখলাম, এটা কি বোঝা গেছে? স্যার বলছিলাম যে ওই আমরা এ পয়েন্ট থেকে কেন নিচ্ছি না, মানে এটা কেন নিচ্ছি, মানে পি পয়েন্টটা ইন্ট্রোডিউস করলাম কেন? না, পি পয়েন্টটা হচ্ছে এখানে যে কোনো একটা পয়েন্ট, এটা তো একটা পার্টিকুলার পয়েন্ট রে বাবা, এটা তো পয়েন্ট সেই যে পয়েন্ট থেকে স্টার্ট করেছে। পিটা হচ্ছে এই এ থেকে ও এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট। আমরা কোন পয়েন্টে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করবো? ফিক্স পয়েন্টে অ্যাপ্লাই করবো নাকি আরবিট্রারি পয়েন্টে অ্যাপ্লাই করবো? তুই নিজে বল। এই এ পয়েন্টের তো একটা টি এর মান আছে, ভেলোসিটির মান আছে, একটা ডিসপ্লেসমেন্টের মান আছে। আমি কি সেই পয়েন্টে অ্যাপ্লাই করবো নাকি আমি কোনো আরবিট্রারি পয়েন্টে ইকুয়েশন অফ এ আর ওটার দুটো ফিক্স পয়েন্ট? ওটা বুঝতে পারি কি বলার চেষ্টা করছি? আমাকে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে যাওয়ার জন্য কতটা সময় লাগছে আমাকে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি কোন পয়েন্টে ইকুয়েশন মোশনটা অ্যাপ্লাই করবো? এটা ফিক্স পয়েন্টে অ্যাপ্লাই করবো নাকি আরবিট্রারি পয়েন্টে অ্যাপ্লাই করবো? ব্যাপারটা বোঝা গেল আমি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবি? ওকে, আমি আরো বলবো, চিন্তা করার দরকার নেই। ও বলছে যে তুমি পি পয়েন্টেই কেন ইকুয়েশনের মোশনটা দিবি, তাই তো? এবার খুব ভালো করে অবজার্ভ করে দেখ। আচ্ছা, আমাকে ও পয়েন্টে টাইমটা বের করতে বলেছে তো। আচ্ছা, কেউ বলতে পারবি ও পয়েন্টে আমি আর কার ভ্যালু জানি? আমাদের কাছে ডেটা কি কি আছে? আমাদের কাছে টাইম আছে, ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটি আছে, এই তিনটে জিনিসই তো আছে। ও পয়েন্টে আমাকে টাইমটা বের করতে হবে। আচ্ছা, ও পয়েন্টে গিয়ে আমি এক্স এর মানটা জানি? জলদি বলার চেষ্টা কর। ও পয়েন্টে গিয়ে আমি এক্স এর মানটা জানি? কে বলতে পারবে ও পয়েন্টে এক্স এর মানটা? -x। জিরো বলতে দাও জিনিসটা। আচ্ছা, কেউ বলতে পারবি এ পয়েন্টে এক্স এর মানটা কত? ক্যাপিটাল এ পয়েন্টে জলদি বলার চেষ্টা কর। স্মল এ। স্মল এ কি করে বলছে? আমি তোকে যদি কোন একটা পয়েন্টে এক্স এর মান কত সেটা জানার চেষ্টা করি, তার মানে কি এক্স মানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টে এক্স মানে গেছে বলতে বাবা পি পয়েন্টে এক্স মানে কি? ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স, তাই তো? পি পয়েন্টে এক্স মানে কি? ও থেকে পি এর ডিস্টেন্স। তাহলে ক্যাপিটাল এর পয়েন্টে এক্স মানে কি? ও থেকে ক্যাপিটাল এর ডিস্টেন্স। ও থেকে ক্যাপিটাল এর ডিস্টেন্স কত রে? স্মল এ। তাহলে এ পয়েন্টে এক্স এর মানটা কত? স্মল এ। এটা সবাই বুঝতে পারলি? হ্যাঁ কিনা একটু বলি। তোকে যে আমি যদি কোন একটা পয়েন্টে এক্স এর মান কত সেটা জানার চেষ্টা করি, তার মানে আমি কি বলার চেষ্টা করছি? যে সেই ও পয়েন্ট থেকে সেই পয়েন্টের ডিস্টেন্সটা আমি জানার চেষ্টা করছি। তাহলে যেহেতু
এ পয়েন্টে আমি এক্স এর মান তোকে কত সেটা জিজ্ঞেস করেছি, তার মানে ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিস্টেন্সটা আমি জানার চেষ্টা করছি। তাহলে ও থেকে এ এর ডিস্টেন্সটা কত স্মল, তাহলে এ পয়েন্টে এক্স এর মানটা কত স্মল। এবার আমি যদি ও পয়েন্টে এক্স এর মানটা জানার চেষ্টা করি, ও পয়েন্টে এক্স মানে কি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে এক্স মানে কি ও থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স। তাহলে ও পয়েন্টে এক্স মানে কি রে, ও থেকে ও এরই ডিস্টেন্স না, হ্যাঁ কিনা একটু বলি। কোন একটা পয়েন্টে এক্স মানে হচ্ছে ও পয়েন্ট থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স। তাহলে ও পয়েন্টে এক্স মানে কি ও থেকে ও এরই ডিস্টেন্স। ও থেকে ও এর ডিস্টেন্স কত জলদি বলো, ও থেকে ও এর ডিস্টেন্সটা কত, 0। তাহলে ও পয়েন্টে এক্স এর মানটা হচ্ছে আমাদের 0। এটা কি পুরোপুরি বোঝা গেল, হ্যাঁ কিনা একটু বলবি। মানে তুই ও পয়েন্টে এক্স এর মানটা জানিস আর তোকে বের করতে বলেছে টি এর মান। এটা কি সবার কাছে পরিষ্কার হলো? তোকে ও পয়েন্টে টি এর মানটা বের করতে বলেছে, তো তুই ও পয়েন্টে অলরেডি এক্স এর মানটা জানিস। আগে বল সবাই এটা বুঝতে পারলি কিনা, এটা আগে সবাই বুঝতে পারলি কিনা একটু বল। এই যে আমি এ পয়েন্টে এক্স এবং ও পয়েন্টে যে আমি এক্স এর মানটা তোদেরকে বললাম, এটা কি প্রত্যেকে বুঝতে পারিস সেটা আমাকে একটু বল, তারপর তো নেক্সট কথা। সবার কাছে পরিষ্কার জিনিসটা? এবার তোকে বলেছে যে তুমি ও পয়েন্টে টি এর মানটা বের কর, তুই অলরেডি ও পয়েন্টে এক্স এর মানটা জানিস। তাহলে তুই যদি তোর কাছে যদি এই মুহূর্তে এক্স এবং টি দিয়ে একটা সম্পর্ক থাকতো, ভালো করে শুন, তোর কাছে যদি এই মুহূর্তে এক্স এবং টি দিয়ে একটা সম্পর্ক থাকতো, তাহলে সেই সম্পর্কে এক্স এর জায়গায় 0 বসিয়ে তুই টি এর মানটা পেয়ে দিস না। এক্স এর জায়গায় 0 বসানো মানে কি, এই এক্স এবং টি এর সম্পর্কের মধ্যে এক্স এর জায়গায় 0 বসানো মানে কি, তুই ও পয়েন্টের ব্যাপারে জানার চেষ্টা করছিস। তুই ও পয়েন্টে যদি এক্স এর মানটা এখানে বসাস, তুই যে টি এর মানটা পাবি সেটা কোন পয়েন্টে টি এর মান হবে একটু বল আমাকে। তুই যদি ও পয়েন্টে এক্স এর মানটা এখানে বসাস, তুই এখান থেকে যে টিটা পাবি সেটা কোন পয়েন্টে টি এর মান হবে, সেটা ও পয়েন্টেরই টি এর মান হবে। এটা কি সবাই বুঝতে পারলি? তাহলে আমি তো অলরেডি ও পয়েন্টে এক্স এর মানটা জানি। আমি যদি এক্স এবং টি এর মধ্যে মানে ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে একটা সম্পর্ক বানাতে পারি, তাহলে সেই সম্পর্কে আমি এক্স এর জায়গায় 0 বসাবো, মানে ও পয়েন্টে এক্স এর মানটা বসিয়ে দিলাম। তাহলে আমি যে টিটা পাবো সেটা কোন পয়েন্টে টি এর মান, সেটা ও পয়েন্টে টি এর মান। তাহলে আমার প্রধান কাজটা হচ্ছে এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক বের করা। তা আমাকে যদি এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক বের করতে হয়, তাহলে আমি কোন পয়েন্টে ইকুয়েশনে মোশন নেব? আমি কি আরবিট্রারি পয়েন্টে ইকুয়েশনে মোশন নেবো, নাকি আমি এ পয়েন্ট বা ও পয়েন্টে ইকুয়েশনে মোশন নেবো? আমার কোশ্চেনের অ্যান্সারটা কি বুঝতে পারলি? তোরা যে কোশ্চেনটা করলি এই মুহূর্তে, যে আমি কেন পি পয়েন্টে ইকুয়েশনে মোশনটা নিচ্ছি, বিকজ পি পয়েন্ট তো আরবিট্রারি পয়েন্ট, তার টাইমটা হচ্ছে আরবিট্রারি, তার ডিসপ্লেসমেন্টটা আরবিট্রারি। আমি যদি পি পয়েন্টে ইকুয়েশনে মোশনটা নিই, তাহলেই তো আমার এক্স এবং টি দিয়ে সম্পর্কটা বেরোবে না, না হলে তো বেরোবে না। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে আমি কি বলার চেষ্টা করছি? একজন কোশ্চেন বললো তুমি পি পয়েন্টেই কেন ইকুয়েশনে মোশন নিচ্ছ? আরে বাবা, পি পয়েন্ট তো আরবিট্রারি পয়েন্ট, পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বলো টাইম বলো সবই ভেরিয়েবল। তাহলে আমি যদি পি পয়েন্টে ইকুয়েশনে মোশনটা নিই, তাহলে আমার যে জিনিসটা আসবে সে তখনই তো আমার এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক আসবে না। এবার এই সম্পর্কের মধ্যে আমাকে তো ও পয়েন্টে টি এর মানটা বের করতে বলেছে, তো আমি ও পয়েন্টে এক্স এর মানটা অলরেডি জানি, ও পয়েন্টে এক্স এর মানটা বসিয়ে দেবো, টি এর মানটা পেয়ে যাবো। প্রত্যেককে কি বোঝাতে পারলাম আমি কি বলার চেষ্টা করছি এখানে, হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে আমি কেন পি পয়েন্টে ইকুয়েশন ও মোশনটা নিচ্ছি সেটা কি সবাই বুঝতে পারলি? জলদি বলো বাবা, জলদি বলো। এটা ক্লিয়ার কি সবার কাছে বাবা? যে কোশ্চেনটা করলি সে কি বুঝতে পেরেছিস? কি একটা কোশ্চেন করার জন্য ভুলে গেলাম আমি, কি কে কোশ্চেন করলো এটা? যে কোশ্চেনটা করলো সেটা কি পুরোপুরি বুঝে গেছিস বাবা, নাকি এখনো পর্যন্ত ডাউট আছে কোনো? ঠিক আছে চলো, খুব ভালো কোশ্চেন, ফাইন। এবার যেটা বলছি যে পি পয়েন্টে, আমি তো পি পয়েন্টে ইকুয়েশন মুছে নিচ্ছি, পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স, আর কোশ্চেনে বলেছে পি পয়েন্টে যে অ্যাক্সিলারেশনটা আছে সেটা পি পয়েন্টের ডিসপ্লেসমেন্টের কিউবের ইনভার্সের সাথে প্রপোর্শনাল। তাহলে কিউবের ইনভার্স মানে কি? অ্যাক্সিলারেশন সাইনটার নাম কি? অ্যাক্সিলারেশন, এটা এফ 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 পড়ি আমি, রাফলি বোঝাচ্ছি, এটা সমস্যা নেই দেখো। তাহলে পি পয়েন্টে অ্যাক্সিলারেশনটা হচ্ছে 1/x কিউবের সাথে প্রপোর্শনাল। এবার প্রপোর্শনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয় না, সবাই জানি সেটা। প্রপোর্শনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, জলদি বল। কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, সেই কনস্ট্যান্টটা কোশ্চেনে বলে দিয়েছে মিউ, কোশ্চেনে সেই কনস্ট্যান্টটা মেনশন করে দিয়েছে। তাহলে আমাকে বল, যদি অ্যাক্সিলারেশনের মান μ/x কিউব হয়, তাহলে বলতো ফোর্সের মানটা কত হবে? জলদি বলার চেষ্টা করো, ফোর্সের মানটা কত হবে? অ্যাক্সিলারেশন যদি μ/x কিউব হয়,
তাহলে ফোর্সের মানটা কত হবে একটু বলুন। এম মিউ বাই এক্স কিউব। mu by x cube মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে তাহলে m ইনটু মিউ বাই এক্স কিউব, এটা হচ্ছে তোর ফোর্সের মান। আগে বল এতটা কি পুরোপুরি বুঝতে পারলি? পি পয়েন্টে অ্যাক্সিলারেশনটাকে আমি এফ ধরেছি, সেটা কার সাথে প্রপোর্শনাল? পি পয়েন্টের যে ডিসপ্লেসমেন্টটা আছে তার কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে এফ ইজ প্রপোর্শনাল টু 1/x কিউব। তাহলে প্রপোর্শনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়। কোশ্চেনে যে কনস্ট্যান্টটাকে মিউ অলরেডি বলে দিয়েছে, দেখ কোশ্চেনে বলে দিয়েছে, দেখ এই যে মিউ বিং দ্য কনস্ট্যান্ট অফ ভেরিয়েশন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, মানটা পেয়ে গেছি। এবার তাহলে ফোর্সের মানটা কত হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, প্রশ্ন আছে, হ্যাঁ বল। বলছি ফোর্সে ওখানে মাইনাস হবে না একটা? মাইনাস? আরে বাবা বলতে দে আমাকে, ফোর্সের মান বলেছি আমি এটা। এবার এই ফোর্সটা কি ধরনের ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে ইকুয়েশন আর মোশন লেখার সময় কি লিখবো রে? এই মাস ইনটু যে অ্যাক্সিলারেশন লিখছি, এই ডান দিকে তো ফোর্স লিখতে হবে না। যেহেতু এই ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স, তো ডান দিকে আমি কি লিখবো রে? এফ এর জায়গায় মাইনাস এফ লিখবো না? হ্যাঁ কিনা রেসপন্স করো। আমি আগের দিন বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম যে ফোর্স যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে আগে মাইনাস সাইন আসে, ফোর্স যদি রিপালসিভ ফোর্স হয় আগে কি আসে? প্লাস সাইন আসে। প্রত্যেকের কি মনে পড়লো এটা? হ্যাঁ কিনা একটু বলো বাবা। তাহলে আমি এখানে ফোর্সের মানটা বের করেছি, ঠিক আছে। বাট যখন ইকুয়েশন অফ মোশন লিখবো তখন তো মাস ইনটু অ্যাক্সিলারেশন, ডান দিকের ফোর্সটা তো অ্যাট্রাকটিভ ফোর্স, তো অ্যাট্রাকটিভ ফোর্স হলে আগে একটা মাইনাস সাইন দিতে হয়। কেন দিতে হয়, কি কারণে দিতে হয়, পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। ফোর্সটা অ্যাট্রাকটিভ কিনা আগে বলুন। কোশ্চেনে এই ফোর্সটার জন্য যে অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে, কোশ্চেনে এই ফোর্সটার জন্য যে অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে এটা অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন। কোশ্চেনে দেখ বলে দিয়েছে অ্যাক্সিলারেশন অফ অ্যাট্রাকশন, অ্যাক্সিলারেশন অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন অফ অ্যাট্রাকশন, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে অ্যাক্সিলারেশনটা যদি অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন হয় তাহলে এটার জন্য যে ফোর্স তৈরি হচ্ছে কি ধরনের ফোর্স হবে? এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। এটা পুরোপুরি বোঝা গেল? আরো একটা বাস্তব জিনিস দিয়ে তুই বুঝতে পারবি কেন বলতো ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স মানে কি? ও পয়েন্টের দিকে কাজ করছে। দেখ তুই ছবি দেখে বলতো কেন ফোর্সটাকে ও পয়েন্টের দিকে কাজ করতে হবে? সাপোজ তোকে বলে দিল না ফোর্সের সম্বন্ধে, তাও তো বোঝা উচিত যে ফোর্সটা এদিকে কাজ করবে, ও পয়েন্টের দিকে কাজ করবে। কেন বলতো? কারণ কোয়েশ্চেনে বলেছে টাইমটা খুঁজতে, মানে ও পয়েন্টের কোশ্চেনে বলেছে যে অ্যাক্সিলারেশনটা ইনভার্স করেছে ওই জন্য এ পয়েন্টের ভেলোসিটি 0 এবং তা সত্ত্বেও পার্টিকেলটা এ পয়েন্ট থেকে ও পয়েন্টে একসময় পৌঁছে গেছে। ভেলোসিটি 0, তা সত্ত্বেও পার্টিকেলটা এ থেকে ও তে পৌঁছেছে। তার মানে নিশ্চয়ই কিউ পার্টিকেলটাকে টানছে। যদি ঠেলতো, ভেলোসিটি তো 0, যদি ঠেলতো এ কি কোনোদিন এদিকে আসতে পারতো? এরকম হতে পারে যে আমি এদিকে যাওয়ার চেষ্টা করছি, আমার একটা ভেলোসিটি আছে, আমাকে অন্য দিক দিয়ে ফোর্স সাপ্লাই করা হচ্ছে, আমার ভেলোসিটি বেশি হলে আমি পৌঁছে যাবো। আমাকে কেউ ঠেলছে এখানে, বাট আমার ভেলোসিটি আছে, ঠিক আছে, বাট আমি তাকে ধাক্কা মেরে আমি ঠিক পৌঁছে গেলাম। বাট আমি যদি দাঁড়িয়ে থাকি, পুরো ভেলোসিটি 0 থাকে, তাহলে আমাকে যদি কেউ এদিকে ঠেলে আমি তো পেছনের দিকেই যাবো না। তাহলে এখানে পার্টিকেলটার ভেলোসিটি 0 ছিল প্রথম অবস্থায়, তা সত্ত্বেও পার্টিকেলটা পরে দেখতে পেলাম যে ও পয়েন্টে পৌঁছাবে। তার মানে যেই ফোর্সটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাই করা হয়েছে ওটা কোন দিকে কাজ করছে? ওটা এদিকে কাজ করছে নাকি এদিকে কাজ করছে? বল, এদিকে কাজ করছে। ব্যাস। তো তার সত্ত্বেও যদি বুঝতে না পারো, তার সত্ত্বেও তুমি কোশ্চেনে বলে দিয়েছি যে অ্যাক্সিলারেশন বা অ্যাট্রাকশন। তো অ্যাক্সিলারেশনটা যদি অ্যাট্রাকটিভ অ্যাক্সিলারেশন হয় তাহলে সেই অ্যাক্সিলারেশন দিয়ে যে ফোর্স তৈরি হবে সেটা কি ধরনের ফোর্স হবে? সেটা অ্যাট্রাকটিভ ফোর্স। আমি কি বোঝাতে পারলাম পুরোপুরি ব্যাপারটা? তাহলে আমাদের প্রধান এই মুহূর্তে কাজটা কি? আমাদের ইকুয়েশন অফ মোশনের জন্য সবকিছু রেডি। মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু অ্যাট্রাকটিভ ফোর্স। এই ফোর্সের মানটা পর্যন্ত আমরা এখানে পেয়ে গেছি, চিন্তা করার দরকার নেই, এগুলো সব রাফের কাজ। এবার আমাদের প্রধান কাজটা হচ্ছে বস কার কার মধ্যে সম্পর্ক বের করা। বল না, আমি কার কার মধ্যে সম্পর্ক বের করবো? আমার তো ও পয়েন্টে টি এর মান দরকার, আমি ও পয়েন্টে এক্স এর মানটা জানি। তো আমার এই মুহূর্তে প্রধান কাজটা হচ্ছে এক্স এবং টি মানে ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে সম্পর্ক বের করা। সম্পর্ক বের করে আমি সেই সম্পর্কে এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, মানে ও পয়েন্টে এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে আমি যে টিটা পাবো সেটা কোন পয়েন্টে টি এর মান? সেটা ও পয়েন্টের টি এর মান। বুঝতে পারলাম পুরোপুরি ব্যাপারটা? বাস এই তো গল্প আমাদের। ঠিক আছে, ওকে, অনেক গেলাম, এবার চলো শুরু করি। লেখাটা স্টার্ট করে দাও, লেখাটা স্টার্ট করো। লেখ অ্যান্সার হ্যাঁ লেখ। ঠিক আছে, ওকে, লেট।
O be the center of force. Let O be the center of force. Picture টা কিন্তু প্রত্যেকে আঁকবি। Let O be the center of force and capital A be the position of the particle. Position of the particle initially that is at t equals to 0. That is at আচ্ছা initially, ব্যাস initially, আর কিছু লেখা দরকার, ঠিক আছে, initially. Now let at time small t p be the position of the particle such that OP equals to x. At time t, p be the position of the particle such that OP equals to, যেগুলো আমি মুখে বলেছিলাম সেগুলো কিন্তু এখানে বলছি আমি, ঠিক আছে। প্রথমে কি বললাম যে ওটাকে আমি সেন্টার অফ ফোর্স বলছি, মানে যেখান থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, আর p হচ্ছে, আর a হচ্ছে ইনিশিয়াল পজিশন। ক্যাপিটাল এ পয়েন্টে পার্টিকেলটা ইনিশিয়ালি প্রথম অবস্থায় ছিল। তারপর কি বললাম যে ধরলাম কোন একটা সময় টিতে পিটা হচ্ছে পার্টিকেলের পজিশন, মানে এই ছবিটা ভালো করে দেখ, কোন একটা সময় পার্টিকেলটা পি পয়েন্টে আছে আর ওপিটা হচ্ছে আমাদের এক্স, মানে পি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। Now since the force is attractive, hence equation of motion is কি হবে, mass into acceleration equals to minus f। তো এবার f এর মানটা আমি এখানে কি বের করেছি, এগুলো পুরো কিন্তু রাফে করবি, কিচ্ছু তোকে এখানে করে দেখানোর দরকার নেই, তুই খালি রাফে করবি। ফোর্সের মানটা কত বের করেছি এখানে, m into mu by x cube। কেন হয়েছে আমি পুরোপুরি বুঝিয়ে দিলাম জিনিসটা, না বুঝতে পারলে এখান থেকে লিখে নাও, তাহলে মাইনাস m into mu by x cube। এটা কি পুরোপুরি বুঝতে পারলি, হ্যাঁ কিনা একটু বলবি, পাশে লিখে দিবি, where m be the mass of the particle। আগে বলে এটা পুরোপুরি বুঝতে পারলি কিনা, ফার্স্ট রেসপন্স করো বাবা, জলদি রেসপন্স করো। এটা সবার কাছে ক্লিয়ার? মাস ইনটু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস এফ, যেখানে ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। ফোর্সের মানটা আমি কত বের করেছি, m ইনটু মিউ বাই এক্স কিউব বের করেছি, এই তো এখানে বের করলাম বাবা। অ্যাক্সিলারেশনটা বলেছি যে প্রপোর্শনাল টু 1/x কিউব, কোশ্চেনে মেনশন করা আছে। প্রপোর্শনাল তোলার জন্য একটা কনস্ট্যান্ট লাগে, অ্যাক্সিলারেশনটা বেরিয়ে গেছে, এর সাথে মাস গুণ করলে কি হবে, ফোর্স হয়ে যাবে, আর এই ফোর্সটা অ্যাট্রাকটিভ ফোর্স, তো আগে একটা মাইনাস। সবাই বুঝতে পেরেছে এটা? জলদি, হ্যাঁ ক্লিয়ার তো? চ্যাটে রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছে এটা? ক্লিয়ার সবার কাছে পুরোপুরি জিনিসটা, যে কি লিখলাম ওখানে পার্টিকুলারলি? আমাদের টার্গেটটা কিন্তু ভুললে চলবে না, আমাদের টার্গেটটা কি, সবাই কিন্তু রেসপন্স করো, আমাদের মেন টার্গেটটা কি বাবা? আমাদের মেন টার্গেটটা হচ্ছে এক্স মানে ডিসপ্লেসমেন্ট এবং টাইম, এদেরকে নিয়ে একটা সম্পর্ক তৈরি করা, এমন একটা ইকুয়েশন তৈরি করা যেখানে এক্সও থাকবে টিও থাকবে, আর কেউ থাকবে না, ঠিক আছে? চলো, খুব ভালো করে বুঝবি কিন্তু জিনিসটা কি বলছি। এবার এম তো কেটে গেল বোথ সাইডে, ঠিক আছে? এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক বের করতে গেলে সবার আগে বলতো আমার কার কার মধ্যে সম্পর্ক বানাতে হবে। এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক বানাতে গেলে সবার আগে আমার কার কার মধ্যে সম্পর্ক বানাতে হবে? ওই তো এক্সটা এদিকে নিয়ে আসবো, d2x এর না বুদ্ধি করে বলার চেষ্টা কর। ভেলোসিটি সবার আগে আমাকে বাবা এক্স আর টি এর মধ্যে সম্পর্ক বানানো মানে সবার আগে আমাকে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে? সবার আগে আমার এক্স এর মানটা বের করতে হবে। এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার থেকে এক্স এ যেতে গেলে কি করতে হবে? সবার আগে ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার থেকে ডিএক্স ডিটি মানে ভেলোসিটিতে আসতে হবে, সেই ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে তারপর আমাদের এক্স আসবে, দুবার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। তাহলে সবার আগে অ্যাক্সিলারেশন থেকে ডিসপ্লেসমেন্ট পেতে গেলে সবার আগে অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটিতে আসতে হবে,
দেন ভেলোসিটি থেকে ডিসপ্লেসমেন্টে আসতে হবে, রাইট? ওকে, তাহলে আমাকে বলতো অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি পেতে গেলে সবার ফার্স্টে আমাদের কি করতে হবে? আমি যদি এখানে যে ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার অ্যাক্সিলারেশনটা আছে, আমি যদি তার জায়গায় ভি ডিভিডিএক্স বসিয়ে দিই, তাহলে কি কারো কোনো প্রবলেম আছে? আরে বাবা, ভি ডিভিডিএক্স মানে অ্যাক্সিলারেশন, ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার মানে তো অ্যাক্সিলারেশন না? হ্যাঁ কি না একটু বলো, এটা প্রত্যেকে জানিস, হ্যাঁ কি না একটু বলো জলদি। এটাতে কারো কোনো প্রবলেম আছে কি? ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার যেখানে আমি ভি ডিভিডিএক্স বসিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এখানে ভিটা কি? where v is the velocity at p, ভিটা হচ্ছে পি পয়েন্টের ভেলোসিটি, যা এখানে আছে সবই তো পি পয়েন্টের, অ্যাক্সিলারেশনটাও পি পয়েন্টের, ফোর্স যেটা অ্যাপ্লাই করেছে ওটাও পি পয়েন্টের। তাহলে অ্যাক্সিলারেশনকে আমি যে ভেলোসিটি দিয়ে এক্সপ্রেস করলাম, এই ভেলোসিটিটা কোন পয়েন্টের ভেলোসিটি? ওটাও পি পয়েন্টের ভেলোসিটি, ঠিক আছে? এটা বুঝলাম না, একটু বলুন স্যার। কোন জায়গাটা বুঝতে পারলি? এই VDVDX টা। এই অ্যাক্সিলারেশনটা কেন ভিডিভিডিএক্স? ক্লাস 9 এর জিনিস এটা, ক্লাস 9 না ক্লাস 11 এ আছে এটা, যে ডি স্কোয়ার এক্স ডিডি মানে অ্যাক্সিলারেশন, ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার মানে অ্যাক্সিলারেশন, ডিভি ডিডিউ মানে অ্যাক্সিলারেশন, আবার ভি ডিভি ডিএক্স মানে অ্যাক্সিলারেশন। এটা কি প্রুফ করে দেখাবো? যা তোকে প্রুফ করে দেখাচ্ছি, যা। ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার সবাই জানিস, ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার, এটা তো অ্যাক্সিলারেশন। এটাকে আমি ডিডি অফ ডিএক্স ডিডি লিখতে পারি, নো প্রবলেম। এবার ডিএক্স ডিডি মানে কি রে? ভি না? তাহলে ডিভিডিটি, ঠিক আছে? ওকে, এটাকে লিখতে পারি ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিডি, জলদি বল। এটাকে ডিভিডিএক্স ইন্টু ডিএক্স ডিডি লিখতে পারি, ওপর নিচে ডিএক্স দিয়ে গুণ করলাম জাস্ট। এবার ডিএক্স ডিডি মানে আবার কি? ভি তো, ঠিক আছে? এবার তাহলে এটা যদি অ্যাক্সিলারেশন হয়, এটাকেই তো ভেঙে চুরে আমি এখানে এলাম, তাহলে এটা মনে হয় অ্যাক্সিলারেশন। বোঝা গেছে? এবার জলদি বল। হ্যাঁ স্যার। ক্লিয়ার? চল ঠিক আছে, চল ফাইন। তাহলে ভিডিভিডিএক্স, তাহলে এবার দেখ, এবার আমরা কি করব? ইন্টিগ্রেশন করবো তো বস, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমি ইন্টিগ্রেশন করবো। তাহলে ডিভি আছে, ডিএক্স আছে, ডিভির সাথে আমি কাদেরকে রাখবো? ভি গুলোকে রাখবো, আর ডিএক্স এর সাথে আমি এক্স গুলোকে রাখবো। তাহলে এই মুহূর্তে ডিএক্স টাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো না, মানে ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স কিউব ডিএক্স হবে না? হ্যাঁ কি না একটু রেসপন্স কর, জলদি বলার চেষ্টা করবো। এটা কি বোঝা গেল পুরোপুরি? আমি কি বলেছি? তোর কাছে অ্যাক্সিলারেশন দেওয়া ছিল, সবার আগে তোকে অ্যাক্সিলারেশন থেকে কার মান বের করতে হবে? ভেলোসিটির মান বের করতে হবে। তারপর তুই সেই ভেলোসিটি থেকে তোকে কার মান বের করতে হবে? ডিসপ্লেসমেন্টের মান বের করতে হবে। এক্স এবং টি এর মধ্যে, এক্স এবং টি এর সাথে সম্পর্ক আনার জন্য ডি স্কোয়ার এক্স ডিডি স্কোয়ার থেকে ডিএক্স ডিডি মানে ভেলোসিটিতে আসতে হবে, ডিএক্স ডিডি থেকে আবার তোকে এক্স এ আসতে হবে, তোকে দুবার ইন্টিগ্রেশন করতে হবে এখানে, ঠিক আছে? এতটা বোঝা গেছে? এবার নেক্সট স্টেপটা কি করবো একটু বল, জলদি বল। এবার নেক্সট স্টেপটা আমরা কি করবো? ইন্টিগ্রেশন করবো তো। তাহলে চল ইন্টিগ্রেশন করছি। তাহলে ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ তো বাইরে ডিএক্স বাই এক্স কিউব। ইন্টিগ্রেশন করলে কি আসছে আমাদের এখানে? জলদি বলো। ভি ডিভি কে ইন্টিগ্রেশন করলে কি আসে? ফার্স্ট জলদি রেসপন্স করো। স্কয়ার বাই 2, স্কয়ার বাই 2। আর ডিএক্স বাই এক্স কিউব কে ইন্টিগ্রেশন করলে কি আসে? জলদি বলো। 1/2x স্কয়ার, মাইনাস 1/2x মাইনাস স্কয়ার। 1। তো মাইনাস টু কেটে গেল, তাহলে মিউ বাই 2x স্কয়ার প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে তো, সেটাকে আমি c1/2 লিখছি। পাশে লেখ where c1/2 is integrating constant। c1/2 কেন লিখলাম? c1/2 লিখলাম হচ্ছে যাতে বোথ সাইড দিয়ে 2টা কেটে যায়, আর কোনো কারণ নেই। তুই যেলে c1 লিখলে কোনো সমস্যা নেই আমার, বোথ সাইড দিয়ে 2টা কেটে যায়, ওই জন্য আমি c1/2 লিখেছি, আর কোনো কারণ নেই, ঠিক আছে? তাহলে আমাদের কি আসছে আমাদের এখানে? ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ বাই এক্স স্কোয়ার প্লাস c1 আসছে না? হ্যাঁ কি না? রেসপন্স কর। এবার বল, এবার কি তোর পুরোপুরি ভেলোসিটির ইকুয়েশনটা এখানে বেরিয়ে গেছে? তোর কি এখানে পুরোপুরি ভেলোসিটির ইকুয়েশনটা বেরিয়ে গেছে? হ্যাঁ কি না বলে? এই ইকুয়েশনটা থেকে কি তুই ভেলোসিটি বের করতে পারবি আদৌ, নাকি তোর এখনো কিছু বের করা বাকি আছে? কার মানটা বের করা বাকি ছিল? c1 এর মানটা। c1 এর মানটা। এই যে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আছে, যতক্ষণ তুই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা বের না করছিস, ততক্ষণ তুই কোনোদিনই ভেলোসিটিটাকে পাবি না। এবার আমাকে বল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট গুলি মান।
আগেবার এখানে তুই কাদের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছিস, কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবলের সম্পর্ক দেখতে পাচ্ছিস, জলদি বল। VRX মানে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে তুই সম্পর্ক দেখতে পাচ্ছিস। তোকে বের করতে হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মান। বলতো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানের জন্য, বের করার জন্য আমরা কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো সদ্য পড়ে এলি। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মান বের করার জন্য আমরা কোন কন্ডিশন অ্যাপ্লাই করি? ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি। বুঝতে পারলি না? সাপোজ তোকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে বেরিয়েছে y = x² + c1, আর তোর কোশ্চেনে বলে দেওয়া আছে যখন x এর মান 0 তখন y এর মান 0। এটা হচ্ছে কোশ্চেনের ইনিশিয়াল কন্ডিশন। তাহলে এখানে তোর y এবং x এর মধ্যে সম্পর্ক বেরিয়েছে, তোকে বের করতে হবে c1 এর মান। আর তোকে কন্ডিশন দিয়ে কি দিয়ে দিচ্ছে? যখন x এর মানটা 0 ছিল তখন y এর মানটা 0। তখন তুই কি করতিস এই পার্টিকুলার ইকুয়েশনে? এই পার্টিকুলার ইকুয়েশনে x এর জায়গায় 0 বসাতিস, y এর জায়গায় 0 বসাতিস, তারপর তুই c1 এর মানটা যে 0 এলো সেটা বের করতিস না? হ্যাঁ কিনা একটু বল। এভাবেই তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মান তোরা বের করতিস। হ্যাঁ কিনা রেসপন্স করে জলদি বলো। এভাবেই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মান বের করা হয় তো। বোঝা গেছে পুরোপুরি ব্যাপারটা? এভাবেই বের করা হয়, এভাবেই তোরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বের করিস। y আর x এর মধ্যে সম্পর্ক বেরোয়, তারপরে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হয়। তারপর দেখিস যে কোশ্চেন এরকম কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা x এবং y নিয়ে। ঠিক আছে, তাহলে যদি x এরকম কন্ডিশন দেওয়া থাকে যে যখন x এর মানটা 0 তখন y এর মানটা 0, তখন তুই মেইন ইকুয়েশনে x আর y এর জায়গায় 0 0 বসিয়ে দিস, তো c1 টা বেরিয়ে যায়। এখানে সেম কাজটা করবো। এখানে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক আছে, তোকে c1 এর মানটা বের করতে হবে। আমি দেখি যে কোশ্চেনে আমার v এবং x এর কোনো ইনিশিয়াল মান দেওয়া আছে কিনা। খুব ভালো করে দেখার চেষ্টা করবি। কোশ্চেনে আমি দেখবো যে v আর x এর কোনো ইনিশিয়াল ভ্যালু আমাদেরকে বলে দেওয়া আছে কিনা। ভালো করে ছবিটার উপরে ফোকাস করতে। তুই কি ছবিতে এমন কোন পয়েন্ট জানিস যেখানে তুই v এবং x দুটোরই মান জানিস? এই ছবিতে পয়েন্ট বল যে পয়েন্টে তুই v এর মান এবং x এর মান দুটোর মানই জানিস। ক্যাপিটাল A পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। তাহলে ক্যাপিটাল A পয়েন্টে যেহেতু স্টার্টিং ফ্রম রেস্ট বলেছিল, তাহলে ক্যাপিটাল A পয়েন্টে ভেলোসিটির মানটা ছিল এবং ক্যাপিটাল A পয়েন্টে x এর মানটা বের করেছিলাম কি স্মল a। কি করে পেয়েছিলাম? আমি বলেছিলাম যে কোন একটা পয়েন্টে x বলতে কি বোঝায়, কোন একটা পয়েন্টে x বলতে বোঝায় ও পয়েন্ট থেকে সেই পয়েন্টের ডিসটেন্স। তাহলে ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিসটেন্সটা তো অলরেডি কোশ্চেনে স্মল a বলে দিয়েছে, আর ও পয়েন্ট থেকে এ পয়েন্টের ডিসটেন্সটা স্মল a, মানে এ পয়েন্টে x এর মানটা স্মল a, বিকজ এ পয়েন্টে x এর মানেই হচ্ছেই ও থেকে এর ডিসটেন্স। তাহলে এই পয়েন্টে x এর মানটা স্মল a। তাহলে তুই ভেলোসিটি পেয়ে গেছিস, x এর মান পেয়ে গেছিস একটা পার্টিকুলার পয়েন্টে। তাহলে বলতে পারি যে যখন x এর মানটা a তখন ভেলোসিটির মানটা 0, বিকজ দুটো তো একসাথে হচ্ছে না, একটা পার্টিকুলার পয়েন্টেই তো এটা হয়েছে। x এর মানটা a হয়েছে, v এর মানটা 0 হচ্ছে। তাহলে বলতে পারি যে যখন x এর মানটা a তখন v এর মানটা 0। হ্যাঁ কিনা রেসপন্স করো। বা যখন v এর মানটা 0 তখন x এর মানটা a। জলদি রেসপন্স করো বাবা। এটা কি বলতে পারি? বিকজ এই দুটো তো একটা পয়েন্টের জন্যই হয়েছে। এরকম তো না যে x = এক জায়গায় হয়েছে, v = 0 অন্য জায়গায় হয়েছে, না। এটা তো একটা পার্টিকুলার পয়েন্টেরই কন্ডিশন যে এ পয়েন্টে ভিটাও 0 হয়েছে, এক্সটাও a হয়েছে। তাহলে বলতে পারি যখন x এর মানটা a তখন v এর মানটা 0। ঠিক আছে, তাহলে এটাই আমি এখানে লিখছি। উই নো initially at a x = small a, v = 0। x = small a, v = 0 হলে c1 এর মানটা কত হবে? v এর জায়গায় 0 বসা, দ্যাট ইজ বলে μ/a² + c1। তার মানে c1 এর মানটা কত? -μ/x²। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা বেরিয়ে গেছে বাপ্পা। এবারে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা বসাবো কোথায়? এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বসালে কি আসছে? হেন্স v² = μ/x²। সরি, এখানে a² ভুল করেছিলাম, a²। μ/x² - μ/a²। এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? হ্যাঁ কিনা একটু বলবি। আমি কিছুই করিনি, আমি এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা খালি বসিয়েছি, আর কিছু করিনি। আগে বল বোঝা গেল কিনা? জলদি 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 ফাস্ট আগে বলো বোঝা গেল কিনা এটা? ঠিক আছে, ওকে। তাহলে আমি খালি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা এখানে বসিয়ে দিয়েছি, আর কিছু করিনি। ঠিক আছে, এবার ভালো করে দেখো তো। v² =
আমি যদি মিউ বাই এ স্কোয়ার এখান থেকে পুরোপুরি কমন নিয়ে নিই, কমন নিয়ে দেখে যদি বুঝতে পেরে যাবি, তাহলে না এরকম আসছে জানিস তো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসছে। তোর যদি বিশ্বাস না হয় তুই বাই ক্যালকুলেশন কর, আমার কিছু বলার নেই এখানে। তুই এই দূরে থেকে তুই মিউ বাই এ স্কোয়ার যদি পুরো কমন নিয়ে নিস, তাহলে এর ওপরে একটা এ স্কোয়ার বসবে মাইনাস 1 বসবে এখানে। তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তুই ক্যালকুলেশন করে দেখ, এটা না আসলে তখন তুই আমাকে বলিস। এবার বলতো আমি এখানে কার কার মধ্যে একটা প্রপার সম্পর্ক পেয়ে গেছি, কাদের মধ্যে আমি সম্পর্কটা পেয়েছি এখানে, জলদি বলার চেষ্টা করো। এখানে সম্পর্কটা আমি কাদের মধ্যে পেয়েছি, ভেলোসিটি এবং কাদের মধ্যে বল, কার মধ্যে, ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক মানে কি, মানে এটাই যে তুই যদি কোন একটা পয়েন্টে এক্স এর মান জেনে যাস, তুই যদি সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দিস, তাহলে তুই সেই পয়েন্টে ভেলোসিটির মানটাও পেয়ে যাবি। ভি আর এক্স এর মধ্যে সম্পর্ক মানে কি, তুই যদি কোন একটা পয়েন্টে এক্স এর মান জানতে পারিস, সেই পয়েন্টে ভেলোসিটির মান কত হবে তুই সেটাও বের করে ফেলতে পারবি। ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কিনা একটা বলি বাবা। এখানে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক বেরিয়েছে। তাহলে আমি যদি কোন একটা পয়েন্টে ডিসপ্লেসমেন্টের মান জানতে পারি, আমি সেই ডিসপ্লেসমেন্ট মানটা এখানে বসিয়ে দিলে আমি তো একটা ভি পাবো, সেটা হচ্ছে সেই পয়েন্টের ভেলোসিটি। যেই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট বসালি সেই পয়েন্টের ভেলোসিটিটা এখান থেকে পেয়ে যাবি। তাহলে বুদ্ধি করে বলতো, যেটা আমাকে এখানে বলেনি, তাহলে বুদ্ধি করে বলতো যে ও পয়েন্টের ভেলোসিটিটা কত হবে। আগে বল ও পয়েন্ট এক্স এর মানটা কত, জলদি বল। ও পয়েন্ট এক্স এর মানটা কত? 0 আছে। তুই যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাস, ভেলোসিটি কত বেরোচ্ছে? ইনফাইনাইট। তাহলে ও পয়েন্টে ভেলোসিটি 0 বেরোচ্ছে না, তোর এবার এক্স এর মান বলছিস। তুই যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাস, তাহলে ভেলোসিটি বেরোবে, ভেলোসিটিটা কত বেরোবে? ইনফাইনাইট। তাহলে ও পয়েন্টে ভেলোসিটিটা হচ্ছে ইনফাইনাইট, যেটা আমাদের এখানে বের করতে দেয়নি, চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট এমনি বললাম। ব্যাপারটা ইচ এন্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? এটা হচ্ছে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক। বাট আমাকে কি ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে, নাকি আমার ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে সম্পর্ক বের করতে হবে? আমি কাদের মধ্যে সম্পর্ক বের করবো বল? আমি কি ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে বের করবো, নাকি আমি ডিসপ্লেসমেন্ট এবং টাইমের মধ্যে বের করবো? কেন? বিকজ আমাকে তো বের করতে দিয়েছে এখানে টাইম, বস আমাকে বের করতে দিয়েছে এখানে টাইম, আর আমি ও পয়েন্টে এক্স এর মানটাও জানি, তো আমাকে এক্স এবং টি এর মধ্যে সম্পর্ক বানাতে হবে না? আমি এখন বানিয়ে বসে আছি ভি এবং এক্স এর মধ্যে। আমার টার্গেটটা হচ্ছে এক্স এবং টি এর মধ্যে সম্পর্কটা বের করা। এটা কি পুরোপুরি ঢুকে গেছে মাথার মধ্যে? জলদি বলো, এটা ক্লিয়ার? এটা বানিয়েছি, খুব ভালো কথা। কি বলছি বল বাবা? আচ্ছা উপরে দেখাচ্ছি। এটা বানিয়েছি, খুব ভালো কথা, বাট আমার এক্স আর টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ভি আর এক্স মাইনাস হবে তো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স স্কয়ার হবে তো, তাই নাকি? কোথায় কি করে হচ্ছে বাবা? ভি নোর ওপরে ওই লাইনটাতে তো মাইনাস ছিল। এটাতে মাইনাস হবে? হ্যাঁ ইন্ডিকেশন কর, ইন্ডিকেশন করলে এখানে মাইনাস আছে, নিচে মাইনাস 2x স্কয়ার হবে, মাইনাস মাইনাস এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফাইন, বাট আমার এক্স আর টি এর মধ্যে সম্পর্ক দরকার, ভি আর এক্স এর মধ্যে না। আচ্ছা ভি মানে কি রে বাবা? ভি মানে ডিএক্স ডিটি না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটি আমার এখানে আছে। এবার ডিএক্স ডিটি হোল স্কয়ার আমাদের এখানে আছে। তাহলে আমাকে যদি ডিএক্স ডিটি বের করতে হয়, তাহলে এটা কি হবে একটু বলো? রুট মিউ বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স না? জলদি রেসপন্স করো। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স হবে তো? রুটটা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছি তো? মিউ এর উপরে রুট, এ স্কোয়ার মানে এ হয়ে যাবে, আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স হচ্ছে। এবার বল আমি এখানে প্লাস দেবো নাকি মাইনাস দেবো? রুট করে মাইনাস কেন দেবো, জলদি বল। মাইনাস দেবো কারণ কেন, টাইমটা যত আমার বাড়ছে, আমার তো এ থেকে মানে ও মানে ও এর দিকে আসছে, মানে আমার ডিসপ্লেসমেন্টটা তো কমছে। সো ডিএক্স ডিটিটা প্লাস হবে, ভেলোসিটি কোনোদিন নেগেটিভ হয় না। আচ্ছা বলছে ভেলোসিটি কোনোদিন নেগেটিভ হয় না। আচ্ছা তারপরে কেন? ভেলোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে দে পুরোপুরি ব্যাপারটা। আগে বল যদি ডিএক্সডিটি মানে এখানে কি বুঝিস? ডিএক্সডিটি মানে ভেলোসিটি সবাই জানে, বাট ডিএক্সডিটি আরেকটা মানে কি? রেট অফ চেঞ্জ অফ দ্য ডিসপ্লেসমেন্ট।
মানে টাইমের রেসপেক্টে এক্স এর চেঞ্জ। সোজা ভাষায় বলো ডিএক্সডিটি মানে আমাদের কি টাইমের রেসপেক্টে এক্স এর চেঞ্জ, তাই তো? এবার টাইমের রেসপেক্টে এক্স এর চেঞ্জটা পজিটিভ হতে পারে, মানে টাইম তো অলওয়েজ বাড়ে, টাইম বাড়লে তার সাথে সাথে যদি এক্স এর মানটাও বাড়ে তাহলে ডিএক্সডিটিটা আমাদের কি হয়? পজিটিভ হয়। খুব ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করবি ডিএক্সডিটি কখন পজিটিভ হয়, বা ইউআইডিএক্স টা কখন গ্রেটার দেন 0 হয়? যখন এক্স বাড়লে ওয়াই বাড়ে, বা যদি এক্স কমলে ওয়াইটাও কমে, তখন আমাদের ডিওয়াইডিএক্স টা গ্রেটার দেন 0 হয়। এক্স বাড়লে যদি ওয়াই বাড়ে বা এক্স কমলে যদি ওয়াই কমে, তাহলে ডিওয়াইডিএক্স আমাদের গ্রেটার দেন 0 হয়। বাট যদি উল্টো কেস হয়, যে হয় এক্স বাড়লে ওয়াই কমছে বা এক্স কমলে ওয়াই বাড়ছে, মানে দুটো যদি বিপরীত ধর্মী হয়, এই কেসে আমাদের ডিওয়াইডিএক্স এর মানটা লেস দেন 0 হয়। ঠিক আছে, আর ভালো করে শুধু জিনিসটা কি বলার চেষ্টা করছি, এখানে তো এক্স আর টি আছে না, টি তো সবসময় ইনক্রিজিং, টি তো ডিক্রিজিং না, টাইম তো অলওয়েজ বাড়ছে না। তাহলে টাইম যেহেতু অলওয়েজ বাড়ছে, তাহলে এর সাথে সাথে যদি এক্স এর মানটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, তাহলে আমি ডিএক্সডিটি কে গ্রেটার দেন 0 বলবো। বাট টাইম বাড়লে যদি এক্সটা কমে, তাহলে আমি ডিএক্সডিটি কে লেস দেন 0 বলবো। ব্যাপারটা কি প্রত্যেকে বুঝতে পারলি বাবা? জলদি রেসপন্স কর। টাইম বাড়লে যদি এক্সটা বাড়ে তাহলে ডিএক্সডিটি আমাদের গ্রেটার দেন 0। টাইম বাড়লে যদি এক্সটা কমে, টাইম তো বাড়বেই হলো, সেটা আলাদা, বাড়লে আবার কেন বলছি, টাইম বাড়বে তার সাথে যদি এক্সটা কমে, তাহলে ডিএক্সডিটি আমাদের লেস দেন 0। এটা কি সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? এটা একদম ছোটবেলার কনসেপ্ট। এটাকে বলা হয় টাইমের রেসপেক্টে এক্স এর চেঞ্জ, এটাকে বলা হয় টাইমের রেসপেক্টে এক্স এর চেঞ্জ। তাহলে এটা আমাদের গ্রেটার দেন 0 হতে পারে, এটা আমাদের লেস দেন 0 হতে পারে। কখন গ্রেটার দেন 0 হবে? টাইম তো বাড়ছে, তার সাথে যদি এক্স এর মানটা বাড়ে, তাহলে ডিএক্সডিটি আমাদের হচ্ছে গ্রেটার দেন 0। আর টাইম বাড়ছে, তার সাথে যদি এক্স এর মানটা কমে, তাহলে আমাদের ডিএক্সডিটি লেস দেন 0। এবার তুই আমাকে বল, এই পিকচারটাতে টাইম যত আস্তে আস্তে বাড়ছে, এক্স এর মানটা বাড়ছে না কমছে? এক্স কমছে। সবাই বলার চেষ্টা করে, সবাই চ্যাটে রেসপন্স করে। ঠিক আছে, প্রথমে এক্স এর মানটা ছিল এ, লাস্টে এক্স এর মানটা হচ্ছে 0। প্রথমে এক্স এর মানটা ছিল এ, যখন টাইমটা 0 তখন এক্স এর মানটা ছিল এ। টাইম যত আস্তে আস্তে বাড়ছে, লাস্টে গিয়ে দেখলো এক্স এর মানটা 0। তাহলে এক্স এর মানটা কমেছে নাকি বেড়েছে? কমেছে। তুই নিজে বোঝার চেষ্টা কর না, প্রথমে এক্সটা ছিল এটা, তবে যত আস্তে আস্তে এগোচ্ছে, এক্স মানে তো ও থেকে ডিস্টেন্স, টি থেকে যখন আরো আস্তে আস্তে ওর দিকে আসবে, ও থেকে ডিস্টেন্সটা কমবে। তাহলে যত আমাদের সময় আস্তে আস্তে এগোচ্ছে, পার্টিকেলটার ও থেকে ডিস্টেন্সটা কমছে তো, আর ও থেকে ডিস্টেন্সটা মানেই তো আমাদের এক্স। তাহলে টাইম যত আস্তে আস্তে বাড়ছে, এক্স এর মানটা আস্তে আস্তে কমছে। তাহলে টাইম বাড়লে যদি এক্স কমে, তাহলে ডিএক্সডিটি আমাদের কি হবে? নেগেটিভ। নেগেটিভ বোঝানোর জন্য আগে মাইনাস সাইন দেবো, পাশে লিখে রাখবি, সিন্স এক্স ডিক্রিজেস উইথ রেসপেক্ট টু টি, so dxdt less than 0. Since x decreases with respect to t, so dxdt less than 0. এটা কি পুরোপুরি বোঝা গেছে? জলদি বলো, এটা সবাই বুঝতে পেরেছিস? এটা কি সবাই বুঝতে পেরেছিস? জলদি বলো বাবা। এটা ইচ এন্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? যারা প্রথমবার জিনিসটা শুনলি, এটা ইচ এন্ড এভরিওয়ানের কাছে ক্লিয়ার? দাদা এটা এভাবে বলা যায় না যে মানে এই ভেলোসিটি বলো, ফোর্স বলো, ডিসপ্লেসমেন্ট বলো, এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি সব। তো এবার ওই প্রথমে যখন আমরা ফোর্সটা ওই দিক মানে ডিরেকশনটা উল্টো দিকে হচ্ছে, তো নেগেটিভ আছে, অ্যাক্সেলারেশনটাও মানে ডিপেন্ড করছে ডিসপ্লেসমেন্টের উপর, তো ওইখান থেকেও তো ভেলোসিটিটা নেগেটিভ আমরা বলতে পারি। ওটা কমপ্লিকেটেড হয়ে যায়, কিছু না, ওটা কমপ্লিকেটেড হয়ে যায়, এটা খুব ইজি বোঝানোর জন্য, তাই জন্য ব্যাপারটা বোঝানো। ঠিক আছে, ওকে, লেখাটা দেখো, এক্স ডিক্রিজেস উইথ রেসপেক্ট টু টি, সো ডিএক্সডিটি লেস দেন 0। x decreases with respect to t, so dxdt less than 0. গল্প শেষ। এবার দেখো জিনিসটা, টার্গেটটা হচ্ছে আমাদের x এবং t এর মধ্যে সম্পর্ক বের করা। ঠিক আছে, ওকে, চলো তাহলে এবার বের করছি। এবার x আর t এর মধ্যে সম্পর্ক বের করতে গেলে x এর দিকে x নিয়ে আয়, t এর দিকে t নিয়ে চলে যা, x এর দিকে নিয়ে আয় x, t এর দিকে নিয়ে চলে যা t। তাহলে এবার দেখ, তাহলে কি আসছে এটা ভালো করে বলতে, এখানে এটা আসছে হচ্ছে root mu by a dt equals to minus x by root over a square minus x square dx। এটা আসছে তো নাকি?
root mu by a dt equals to minus x by root over s square minus x square dx। আমাকে তো x এবং t এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তো আমার ইন্টিগ্রেশন করতে হবে এখানে। তো কর root mu by a dt minus x by root over s square minus x square dx। ঠিক আছে তোকে দেখ, বাম দিকেরটা যে টি হয়ে যাচ্ছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বাট ডান দিকের ইন্ডিকেশনটা আমি করবো কিভাবে? জলদি বলো ফার্স্ট। খুব ইজি ইন্ডিকেশন ডান দিকে। ওই এক্স এর জায়গায় এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওইভাবে ধরে বড় হয়ে যাবে। ए स्क्वायर माइनस एक्स स्क्वायर के सर जेड को फिर डेरिवेटिव करो স্কয়ার মাইনাস এক্স স্কয়ারটাকে জেড ধরে নাও, হয়ে যাবে। সাবস্টিটিউশন আমি ডি মেথড দিয়ে করি একটু। আমি কি বলেছিলাম যে লিনিয়ার বাই যদি রুট ওভার কোয়াড্রেটিক হয় বা যদি খালি কোয়াড্রেটিক হয়, নিচে যে কোয়াড্রেটিকটা আছে তার ডেরিভেটিভটা উপরে নিয়ে চলে আসবে। যদি নিচে কোয়াড্রেটিক থাকে ওপরে যদি লিনিয়ার থাকে, যেটা এখানে হয়েছে, নিচে কোয়াড্রেটিক আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওপরে লিনিয়ার আছে এক্স এর পাওয়ারটা 1 আছে, তাহলে নিচের ফাংশনটার ডেরিভেটিভকে উপরে নিয়ে চলে আসে। ঠিক আছে, নিচে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা কত রে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা কত আমাকে বল? মাইনাস -2 ডি অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি? মাইনাস 2x dx। অলরেডি এখানে মাইনাস এক্স ডিএক্স টা আছে, খালি 2টা নেই। অলরেডি মাইনাস এক্স ডিএক্স আছে, খালি 2টা নেই। হাফ বাইরে আসবে, হাফ নিয়ে নিচ্ছি, তাহলে উপরে মাইনাস 2x dx হয়ে গেল, নিচে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি লাফিয়ে এটাকে ডি অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি কি বাবা? মাইনাস 2x dx কে আমি ডি অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে লিখতে পারি। কেউ কারো যদি না পোষায় কোনো সমস্যা নেই, তুমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও। এখন আই থিঙ্ক তোমাকে আমার ইন্টিগ্রেশন শেখাতে হবে না, আমি এটা ডি মেথডে করছি। তুই চাইলে তুই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে জেড ধরে কর বা জেড স্কোয়ার ধরে কর, তোর পার্সোনাল ব্যাপার। ইন্টিগ্রেশন যে যেরকম ভাবে ইচ্ছা করতে পারে, কোনো যায় আসে না আমার। ঠিক আছে, ওকে। আমি এটা ডি মেথডে তোকে দেখালাম। সাবস্টিটিউশন করলে একটু বড় হয়, ডি মেথডে করলে তাড়াতাড়ি হয়, আর কিছু না। এবার বলতো এটা আমাদের কোন ফরম্যাটে আছে? এটাকে দেখতে অনেকটা ডিজেড বাই রুট জেড এর মতন না? দেখ না, ডি এর ভেতরে যেটা আছে রুটের নিচেও সেটা আছে না? তো অনেকটা ইন্ডিকেশন ডিজেড বাই রুট জেড এর মতন দেখতে লাগছে না? ডিজেড বাই রুট জেড এর ইন্ডিকেশনটা কি হয় রে? 2 রুট জেড প্লাস কনস্ট্যান্ট হয় না? ফার্স্ট রেসপন্স করো। কেউ যদি বুঝতে পারে তো খুব ভালো, না বুঝতে পারলে আরো ভালো, সে নিজের মতন করে ইন্টিগ্রেশন করো, আমার কোনো সমস্যা নেই। আগে বলে এই ডি মেথডটা সবাই বুঝতে পারছিস তো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন যারা আমার কাছে পড়েছিস তারা ডি মেথড বুঝবি, যারা পড়িসনি, যারা নতুন তাদেরকে আমি বলছি যে বুঝতে পারলি কিনা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি অর্ধেক জিনিস ডি মেথড দিয়েই করিয়েছি, যারা একদম নতুন তারা ভালো ব্যাপারটা বুঝতে পারলি কিনা যে আমি এখানে লিখলাম যে জিনিসটা। ঠিক আছে, ওকে, এটা বোঝা গেছে তো? আমি নিজের ডেরিভেটিভটাকে ওপরে নিয়ে এসেছি, আর কিছু করিনি। তাহলে ওপরে ডি অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো ডিজেড বাই রুট জেড এর মতন দেখতে এটাকে। তো অ্যান্সারটা কি হবে? 2 রুট জেড হবে। তার মানে এখানে কি হবে বল? 1/2 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c2। এতটা কি পুরোপুরি বোঝা গেল? ফার্স্ট রেসপন্স করবে ফার্স্ট। এতটা কি পুরোপুরি বোঝা গেল? আচ্ছা বলতো, এখানে কি এক্স এবং টি এর মধ্যে প্রপার সম্পর্ক চলে আসছে নাকি অলরেডি? এখানে কি এক্স এবং টি এর মধ্যে সম্পর্কটা চলে আসছে? তোর কি মনে হয়? আবার c2টা আমায় বার করতে হবে। প্রপার সম্পর্ক এখানে চলে আসছে এক্স আর টি এর মধ্যে? চ্যাটে রেসপন্স কর। এক্স এবং টি এর মধ্যে প্রপার সম্পর্কটা কি চলে এসছে? না, এই c2 এর মানটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। এবার c2 কে আমি যদি বাদ দিই, তাহলে এখানে কার কার মধ্যে সম্পর্ক? এখানে সম্পর্কটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে? এখানে সম্পর্কটা কিন্তু আমাদের এক্স এবং টি এর মধ্যেই। এখানে সম্পর্কটা কিন্তু আমাদের এক্স এবং টি এর মধ্যেই রে বাবা। তাহলে c2 এর মান বের করতে গেলে আমার এমন একটা পয়েন্ট লাগবে যেই পয়েন্টে আমি এক্স এর মানটাও জানি, তার সাথে সাথে টি এর মানটাও জানি। তাহলে এই পিকচারে তোর কি এমন কোন পয়েন্ট জানা আছে যেই পয়েন্টটায় তুই এক্স এবং টি দুটোরই মান জানিস? ও যে আবার ক্যাপিটালে। তাহলে ক্যাপিটালের পয়েন্টে তুই এক্স এর মানও জানিস, তুই টি এর মানও জানিস। তাহলে বলতে পারবো যে যখন এক্স এর মানটা স্মল এ, তখন টি এর মানটা হচ্ছে 0। বিকজ এই এক্সটা আর এই টিটা তো একটা পয়েন্টেই হয়েছে না,
তাহলে যখন এক্স এর মানটা স্মলে তখন টাইমটা হচ্ছে আমাদের 0। তাহলে আমি এমন একটা পয়েন্ট জানি যে পয়েন্টে এক্স এবং টি এর দুটোই হলো আমার জানা। ঠিক আছে, তাহলে বসিয়ে দিচ্ছি আমি এখানে জিনিসটা। তাহলে ইনিশিয়ালি আমরা তো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করি না ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানগুলো। at a when t equals to 0, x এর মানটা কি a। এবার তুই t এর জায়গায় 0 বসা, x এর জায়গাতে a বসালে এটাও 0। তো c2 এর মানটা কত আসছে রে বাবা, বল না, c2 এর মানটা কত আসছে, 0। c2 এর মানটা 0 চলে এসছে। তাহলে এখন আমি কি পাবো, hence root mu by a t equals to root over a square minus x square। এখন তুই পেলি x এবং t এর মধ্যে একটা প্রপার সম্পর্ক। এখন কি তুই পুরোপুরি একটা x এবং t এর মধ্যে প্রপার সম্পর্ক পেলি? হ্যাঁ কিনা একটু বলবে। এখন কি x এবং t এর মধ্যে একটা প্রপার সম্পর্ক পাওয়া গেল? এটা ইচ এন্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার তো? এবার এই প্রপার সম্পর্কটা পেয়ে আমি কি করবো? প্রপার সম্পর্ক পাওয়া মানে কি, তুই যদি কোন একটা পয়েন্টে এক্স এর মান জেনে থাকিস, তুই সেই এক্স এর মানটা বসালে তুই সেই পয়েন্টে টি এর মানটা পেয়ে যাবি। বা উল্টোটাও ট্রু, তুই যদি কোন একটা পয়েন্টে টি এর মান পেয়ে থাকিস, তুই সেটা বসিয়ে দিলে তুই সেই পয়েন্টে এক্স এর মানটাও পেয়ে যাবি। তাহলে এটা হচ্ছে এক্স এবং টি এর মধ্যে সম্পর্কের মানে। তো যদি কোন একটা পয়েন্টে এক্স জানা থাকে, তুই সেই এক্সটা এখানে যদি বসিয়ে দিস, তুই সেই জায়গায় টি এর মানটা পেয়ে যাবি। তোর কোন পয়েন্টে এক্স জানা আছে এবং সেই পয়েন্টে তোর টি এর মান বের করতে হবে। তোর কোন পয়েন্টে টি এর মানটা বের করতে হবে এটা বল না। তোর ও পয়েন্টে টি এর মানটা বের করতে হবে না, আর তুই ও পয়েন্টে এক্স এর মানটা তো পুরোপুরি ভাবে জানিস। ঠিক আছে, ওকে। তাহলে তুই ও পয়েন্টে এক্স এর মান জানিস, তুই যদি সেই এক্স এর মানটা এখানে বসিয়ে দিস, তুই সেই পয়েন্টে টি এর মানটা পেয়ে যাবি। তাহলে আমি লিখছি ব্যাপারটা ভালো করে দেখ। এটাকে আমি নাম দিচ্ছি, এটা কত নম্বর ইকুয়েশন হবে বাবা একটু বলবি? এটা কত নম্বর ইকুয়েশন হবে একটু বলবি আমাকে? 2 নাম্বার হবে তো তাহলে লেট নাম্বারিং দেওয়া হয়নি তো। প্রথমে পি পয়েন্টটাই 1 let হবে। t be the time, let t be the time taken by the particle to reach at O, that is when x equals to 0, small t equals to capital T। আমি কি বলেছি এখানে, কি বলেছি একটা ভালো করে দেখ। বলছে এ পয়েন্ট থেকে ও পয়েন্টে পৌঁছাতে ক্যাপিটাল টি সময় লাগে। এ পয়েন্ট থেকে ও পয়েন্টে পৌঁছাতে ক্যাপিটাল টি সময় লাগে। তাহলে ও পয়েন্টে টি এর মানটা কত হবে, ক্যাপিটাল টি হবে না? হ্যাঁ কিনা একটু রেসপন্স কর। এ পয়েন্ট থেকে ও পয়েন্টে পৌঁছাতে ক্যাপিটাল টি সময় লাগে। এ পয়েন্টে তো সময়টা আমাদের 0, এ থেকে ওতে পৌঁছতে যদি ক্যাপিটাল টি সময় লাগে, তাহলে ও পয়েন্টে টাইমের মানটা মানে স্মল টি এর মানটা কত হবে, ক্যাপিটাল টি হবে না? কি রে, এটা বুঝতে পারলি না নাকি এটা আরো ইলাবোরেটলি বোঝাবো? ও পয়েন্টে টাইমটা হচ্ছে তোর ক্যাপিটাল, এ থেকে ওতে পৌঁছাতে সময়টা লাগে হচ্ছে তোর ক্যাপিটাল টি। ঠিক আছে, ওকে। তাহলে এ পয়েন্টে যদি তোর টাইমটা 0 হয়, তাহলে ও পয়েন্টে টাইমের মানটা কত হবে, ক্যাপিটাল টি হবে না? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এখানে 0 লাগছে, এই পুরোটা যেটা তোর ক্যাপিটাল টি লাগছে। তাহলে এখানে কত হবে, 0 প্লাস ক্যাপিটাল টি মানে ক্যাপিটাল টি সময় লাগছে। ওকে, ক্লিয়ার তো? তাহলে তোর ক্যাপিটাল ডি এর মান বের করতে হবে, আর তুই সেই পয়েন্টে এক্স এর মানটা জানিস। তাহলে যখন এক্স এর মানটা 0, তখন হবে টাইমটা কত, ক্যাপিটাল ডি। তোকে ক্যাপিটাল ডি এর মানটাই বের করতে হবে। তাহলে তুই বসিয়ে দে 2 নম্বরে, ফ্রম 2 যখন এক্স এর মানটা 0, তখন টি এর মানটা ক্যাপিটাল টি। তার মানে কি রুট মিউ এ, আচ্ছা আমি এখানে ভুল করলাম না, কোনো একটা জায়গায় দেখতে হবে না, ঠিক আছে, ওকে। স্মল টি জায়গায় ক্যাপিটাল টি বসিয়ে দে, আর এক্স এর জায়গাতে 0 বসিয়ে দে। ঠিক আছে, ওকে। তাহলে কি আসছে এখান থেকে আমাদের, সরি 0, তাহলে কি আছে রুট মিউ বাই এ ক্যাপিটাল টি ইকুয়ালস টু এ। তাহলে টি এর মানটা কত আসছে, এ স্কোয়ার বাই, এটাই প্রুফ করতে বলেছিল না আমাদের, এটাই পুরোপুরি প্রুফ করতে বলেছিল না? হ্যাঁ কি একটু বলবি? ঠিক আছে, এবার কি কেউ এখানে বলবি যেখানে প্লাস মাইনাস কেন লিখলে না? কারণ টাইম অলওয়েজ পজিটিভ। টাইম অলওয়েজ পজিটিভ, টাইম কোনোদিন নেগেটিভ হতে পারে না।
দেখো এইটা তো ডিস্টেন্স, ওটা তো অলওয়েজ পজিটিভ। তুই যদি ওখানে মাইনাস দিস তাহলে তো টাইমের মানটা নেগেটিভ চলে আসছে। টাইম কোনোদিন নেগেটিভ হতে পারে? ঠিক আছে, ওকে। তাহলে তোকে এই টাইমটাই বের করতে বলেছিল তো, দেখ প্রুফ এটাই করতে বলেছিল। প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলি? ইচ অ্যান্ড এভরি ওয়ান অঙ্কটা বুঝতে পারলি? ইয়েস স্যার। স্যার একটু উপরেরটা দেখান তো। আচ্ছা, প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারলি? ইকুয়েশন 1 কোনটা? আগের পেজে ছিল বোধহয়, দেখ না। আমি কোনো ইকুয়েশন 1 কি দাদা ইকুয়েশন 1 তো ডি স্কয়ার দিয়ে যেটা ছিল ওইটা হবে, ওই পি পয়েন্টে যেখানে C1 ইন্ট্রোডিউস করেছিল ওটা। হ্যাঁ, C1 এর জায়গাটা হচ্ছে ডি স্কয়ার কোনো দিয়ে। যায় আসে না, তুই এটাকে ইকুয়েশন 1 দিয়ে দে না। আমি তো আগে ইকুয়েশন লিখিনি, তাদের এটাকে 1 দিয়ে দিবি, কোনো সমস্যা নেই। ওটা ইকুয়েশনের নাম্বারিং নিয়ে করে যায় আসবে। 6টা আমি করে দিলাম, এটা সিউতে এসছে, কিন্তু 7এরটা নিজেরা বাড়িতে করবি। 7এরটা নিজেরা বাড়িতে করবি, চেষ্টা করবি, না পারলে আমি করিয়ে দেবো, চিন্তা নেই। 7এরটা করবি, ঠিক আছে, ওকে। ব্যাস, খালি 7এরটা কর, এখন আর কিছু করতে হবে না, ওকে। দাদা বলছিলাম এই অঙ্কটাতে ওই যে আমরা C1 C2 মানগুলো বার করলাম, এটা যদি ডেফিনেট ইন্টিগ্রেশন দিয়ে করতাম একটু কম হতো না? কোনো সমস্যা নেই, হবে তো। আমি ডেফিনেট ইন্টিগ্রেশন দিয়ে শেখাবো তো। এরপরে কিছু কিছু অঙ্ক আছে আমি ডেফিনেট ইন্টিগ্রেশন দিয়ে করবো, চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, ওকে। ডেফিনেট দিয়ে করা যাবে, নো প্রবলেম। দাদা 7এরটা দিলেন না? হ্যাঁ, 7এরটা বাড়ির কাজ দিয়েছি। স্যার ইনিশিয়ালের পরে কি লেখা আছে ওটা এর আগে? ইনিশিয়ালি অ্যাট এ, অ্যাট এ। সবাই বুঝতে পেরেছো? 7এর অঙ্কটা বাড়ির কাজ। কালকে আবার ক্লাস আছে না? কাল কখন ক্লাস আছে আমার? কাল ক্লাস কখন আছে? কালকে বোধহয় 5:30 থেকে ক্লাস বোধহয়, নাকি? কালকে লজিক আছে সকালে, সকালে না বিকেলে মনে হয়। বিকেলে বোধহয়, তাই না? বিকেলে লজিক আছে। ঠিক, এখন তো লজিক হবে না, এখন আমি মানে মেকানিক্সটাই করাবো। মার্চ মাস থেকে লজিক শুরু হবে, ঠিক আছে? এখন মেকানিক্সটাই করাবো, চাপ নেই কোনো। চলো টাটা। একটু তলাটা দেখাও দাদা। দাঁড়া, এই যে হ্যাঁ, আমার পাটা 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 পাটা। চলো টাটা।